আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আমাকে একটু জাস্ট আমি একটু নামাজটা পড়ে শুরু করলাম, কারণ আর মাঝখানে সময় পাবো না। জি স্যার, আমিও নামাজ পড়ে নিছি স্যার। হ্যাঁ, জি একটু স্যার, হেল্প আমিও করবা নামাজ যে পড়ে নিছি স্যার। সবাই এই কাজটা করবা, যে বিশেষ করে আমার ক্লাস 5টায় থাকলে নামাজটা পড়ে শুরু করবো, যাতে আমার পরে আবার রিটেন ক্লাস থাকে, ডাবল ক্লাস তাইলেও দেখা যাচ্ছে দেরি করতে পারবো না। এই জন্য 1টা মিনিট খালি সেট করেই শুরু করবেন। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন দেখো, তোমরা একটু হেল্প করো যে বোর্ড ক্লিয়ার আছে কিনা। জি স্যার, ক্লিয়ার স্যার। আমার একটা সমস্যা হয়েছে, রিটেনের ক্লাস মনে করো তোমরা যখন রিটেন পড়বা দেখবা যে রিটেনের ক্লাস আমি না নিলে তোমাদের ভালো লাগে না সব জায়গায়। এখন হলো আমাদের স্যার পিলি ক্লাস আপনি না নিলে ভালো লাগে না স্যার। স্যার না, আরেকটু রিলি পড়া- রিলি রিলি হয়তো বা ম্যানেজ করতে পারবা। স্যার আসসালামু আলাইকুম। বলেছিলাম বোর্ড কি ক্লিয়ার, একদম ক্লিয়ার কিনা আমাকে বলবা। কোনো সমস্যা হলে আমি গত ক্লাস কিন্তু ঝড়ের কারণে মিস করছিলাম, তোমরা জানো কিনা আমি জানি না। আমি রেডিও হয়েছিলাম ওই যে রেমালের কারণে। তাহলে আমরা সবাই শুরু করতে পারি। হ্যালো জি আর মানে গ্রিক, হ্যাঁ বলো। স্যার, বোর্ড ক্লিয়ার কিন্তু যেই কথা বলতেছে ওর স্কিনটা ভেসে উঠতেছে সামনে, মানে সবারই আচ্ছা, কি কেউ এরকম হচ্ছে নাকি? কেউ সবারই হবে, কেউ কথা বলবে না, এমনি একটু সবাই শুভেচ্ছা বিনিময় করলো। জি স্যার, সবাইকে একটু তেমন মিউট কথা থাকতে বলবে বলেন না। তাহলেই হবে স্যার। সবাই একটু মিউট থাকো, প্রয়োজনীয় কথা বলার সময় তারপরে বলবা, তুমি টপিক পড়ানোর পরে। স্যার আপনি কি প্রথম, ঘিরে ক্লাস নিচ্ছেন? জি জি, তাহলে আমরা একটু সবাই মিউট থাকি, হ্যাঁ প্লিজ, অনুরোধ। স্যার, এরকম করলে তো ক্লাসই হবে না স্যার, সবাই আনমিউট থাকতেছে। সবাই একটু মিউট আচ্ছা, করে দাও প্লিজ। ভালো আপু। স্যারের মানে স্যারকে একবার দেখা যাচ্ছে, একবার দেখা যাচ্ছে না আপনাদের স্যার কাইন্ডলি আপনি সবাই সবাইকে মিউট মিউট মিউট। করে দেন স্যার। দাঁড়া, আচ্ছা 1 মিনিট। ভাইয়া আপু, স্যারকে একবার দেখা যাচ্ছে, একবার দেখা যাচ্ছে না, মানে আপনাদেরও কি এরকম হচ্ছে? আপনারা না কথা না, বলতে হবে না। পিন সবাই করে মিউট দাও, পিন থাকেন, করে তাইলে দাও। দেখা যাবে। সবাই মিউট থাকেন। স্যার, আপনি সবাই সবাইকে আনমিউট সবাই মিউট মিউট করে দেন। থাকেন, সমস্যা হলো আমি আমাদের অফিসের যে আছো সেন্ট্রালি সবাইকে মিউট করে দাও। আচ্ছা, আমরা শুরু করি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে, আমাদের বায়োলজির সেকেন্ড পার্ট, যেটাকে আমরা বোটানি বলি, যেটা আসলে গ্রিক শব্দ বোটানি থেকে এসেছে। বানানটা এরকম, স্পেলিংটা দেখো, ME, ভালো করে বুঝবা। বোটানি যখন ইংরেজি নাম, সেটা হচ্ছে BOTANY, কিন্তু এটা গ্রিক শব্দটা ছিল BOTANE, বোটানি, যেটার অর্থ হলো প্লান্টস। আর প্লান্টস বলতে সমগ্র প্রাণী, সমগ্র উদ্ভিদ রাজিকে আমরা একত্রে বলি, যাকে আরেকটা নামে একত্রে বলা যায়, সেটা হচ্ছে ফ্লোরা। এইটুক লেখা শেষ করব আমরা সবাই। আমি মেসেজটা ক্লারিফাই করি। প্রথম প্রশ্ন হতে পারে, বোটানি কোন শব্দ থেকে আগত? গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দটা কি ছিল? বোটানি। অর্থটা কি? প্ল্যান্টস। একত্রে কি বলা হয়? ফ্লোরা। এটার জনক হলো থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস, একটু মনে রাখবা, থিওফ্রাস্টাস হচ্ছে একজন গ্রিক দার্শনিক ও বিজ্ঞানী। এই যে গ্রিক থেকে মনে রাখতে সুবিধা হবে, তিনি একজন গ্রিক বিজ্ঞানী। এবং মজার বিষয় হচ্ছে, এই গ্রিক বিজ্ঞানী থিওফ্রাস্টাসের মতে
উদ্ভিদ হচ্ছে 4 ধরনের। আমাদের মেসেজটা একদম খুব সহজ করে মনে রাখা সম্ভব। আমরা লেখা শেষ করে ফেলবো সবাই একসাথে। প্রথমটার নাম হলো বিরোধ। উপগুল্ম, গুল্ম, বৃক্ষ। উদ্ভিদ 4 ধরনের। একটু যদি লেখা শেষ করো, আমরা সবাই তারপরে এখান থেকে আমরা উদাহরণগুলো দেখব। বিরোধ না থেকে বলতে পারে আর, ঠিক আছে? এটাকে আমাদের বলতে পারে আন্ডারস্টাফ। কি বলতে পারে? আন্ডারস্টাফ বলতে পারে। এটাকে স্রাব বলতে পারে, ট্রি বলতে পারে। আমরা একজন শুধু সাউন্ড দিবা যে লেখা শেষ কিনা বা কোনো জায়গা বুঝতে সমস্যা কিনা। স্যার লেখা আমি শেষ। স্যার ক্লিয়ার। যে জায়গা আমরা কথা বলার যে জায়গা কথা বলার দরকার নেই সেইগুলো আমরা কথা বলবো না, জাস্ট তথ্যটা গুছায় রাখবো এবং আমার খাতাগুলো রিটেন পর্যন্ত যত্ন করে রাখবো। স্যার একটু বাকি আছে লিখতে। আচ্ছা আমি আবার বলে দিই। লাস্টেরটা ছিল হলো মানে বিজ্ঞানী থিওফ্রাস্টাস, যিনি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক। তার মতে উদ্ভিদ, সারা পৃথিবীর উদ্ভিদকে সে 4 ভাগে ভাগ করছে। একটা বলেছে হ্যাঁ। বিরুৎ, জি একটা স্যার ওটাই বাকি বলেছে আছে। হ্যাঁ উপগুল্ম, একটা বলেছে গুল্ম, একটা বলেছে বৃক্ষ। এইটুক শেষ করো। থ্যাংক ইউ এখন স্যার। তোমাদের যদি আমি খুব একবার শুধু গল্পের মতো বলে দিই তাহলে তোমার আর কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। আমরা টোটাল লেখা কিছু সময় জন্য বন্ধ রাখি। যে সকল উদ্ভিদ সহজে তুমি হাত দিয়ে ভেঙে ফেলতে পারবা, নরম কাণ্ড গেছো হাত দিয়ে টেনে ভেঙে নিয়ে চলে আসতে পারবা, সেগুলোকে বিরোধ বলা হবে। যেমন যেমন একটু সহজ করে বলি, বিরোধ হচ্ছে নরম কাণ্ড হবে। সবাই একটু লিখবে একসাথে। বিরোধ হচ্ছে কি কাণ্ড? নরম কাণ্ড এবং আকৃতিতে ছোট। আকৃতিতে ছোট হতে হবে। যদি উদাহরণ দিই তাহলে তুমি দেখবো যে স্যার সহজে মনে রাখা। নরম কাণ্ড আকৃতিতে ছোট, নরম কাণ্ড আকৃতিতে ছোট, লিখে বলো। যেমন আমি কি বলি, ধান, গম, সবাই একটু কাইন্ডলি মিউট হন, দেখা যাচ্ছে না আপনাদের কারণে। স্যার দেখা যাচ্ছে সবাইকে না। লিখতে দাও প্লিজ, একটু মিউট থাকো, একটু মিউট স্যার আপনি ওখান থেকে মিউট করে থাকো দেন। প্লিজ। সমস্যা নেই, আমাকে তো ওই যে হোস্ট করে নাই, আমাকে হোস্ট করে নাই তো হোস্ট না করাতে আমি করতে পারছি না। কে জানি কথা বলতেছে স্যার, কন্টিনিউয়াসলি কথা বলতেছে। একটু বন্ধ করে দাও, কার বাসায় জন্য একটু বাসার কথা চলে আসতেছে প্লিজ। আচ্ছা আমি দেখে দেখি বন্ধ করে দিতে পারি কিনা। রাশেদ মাহমুদ আপনি মিউট করেন। রাশেদ ভাই, স্যার বের হচ্ছি আমি। রাশেদ তুমি অল মিউট করে দাও। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা তাহলে ধান, গম, সরিষা লেখা একটু শেষ করো। ধান, গম, সরিষা, আলু, বাদাম ইত্যাদি। আশা করি এইটুকু লিখতে পারছো। আমাদের শুধু মনে রাখতো বিরোধ তাদেরকে বলবো যাদের নরম কাণ্ড আকৃতিতে ছোট। দেখো এরা শুধু আকৃতিতে ছোট, নরম কাণ্ড। উপগুল্ম কারা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি পরীক্ষার জন্য ধরো যে স্যার বেশি ইম্পর্টেন্ট, তাহলে এটাকে ডাবল স্টার করো, এটাকে তুমি ট্রিপল স্টার করো। উপগুল্ম হলো, ভালো করে বুঝবা, উপগুল্ম হচ্ছে এদের কিন্তু কাণ্ডের বেশি শাখা প্রশাখা ছিল না। এরা হলো, একটু বুঝবা, শাখা প্রশাখা যুক্ত
নরম কাণ্ড। তাহলে আগেরটা শুধু ছিল নরম কাণ্ড, আর এখানে বলেছি শাখা প্রশাখা যুক্ত নরম কাণ্ড। কিছু লেখবা সবাই, শাখা প্রশাখা যুক্ত নরম কাণ্ড। এইটা ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ শাখা প্রশাখা যুক্ত। একটু খেয়াল করে দেখো, যেমন নয়নতারা, যারা মোটামুটি এই উল্টা চেনো, নয়নতারা এটা পুকুরের আশেপাশে ছোট্ট একটা গাছ, অনেকগুলো ডালপালা হয়, তোমার বেগুনি টাইপের অনেকগুলো ফুল ফুটে, নয়নতারা। তারপরে তোমার কলকা সন্ধ্যা, ঠিক আছে, কলকা সন্ধ্যা এটাও এক ধরনের ফুল, কলকা সন্ধ্যা। তারপরে তোমার ঝাউ গাছ, ঝাউ গাছটা আমরা পানির তীরবর্তী অঞ্চলে পাবো, ঝাউ। তারপরে ঝাজি গাছ, ঝাজি তোমরা গ্রামের ছেলে মেয়ে তো এমনি চিনার কথা। পুকুরের পাড়ে, পুকুরের পাড়ে একদম মনে করো একটা পুকুরের পানি, ঠিক পানি যে পর্যন্ত তীরে উঠে যায়, পুকুরের যে পর্যন্ত পানিটা থাকে তার একটু উপরে যে নরম কাদা থাকে, ওই জায়গা কিছু ছোট ছোট ঝোপঝাড়ের মতো উদ্ভিদ হয়। যখন পানি শুকিয়ে যায় তখন ওইটা দেখবা শুকায় যায়, তখন আমাদের গ্রামের মানুষ কি করে জানো, ওইটা তুলে এনে রান্নার কাজেও ব্যয় করে অনেক সময়, মানে রান্নার করার কাজেও এটাকে স্যার ব্যবহার করে। মানে আপনার কথাটা খুব আস্তে শোনা যাইতেছে, আরেকটু আরেকটু জোরে হলে ভালো হইতো। আচ্ছা, আমার তো হেডফোন লাগানো, দেখি তারপরে একটু চেক করে দেখি। মানে স্যার খুবই আস্তে হচ্ছে, তাই কষ্ট হচ্ছে শুনতে। এখন কি সাউন্ড ক্লিয়ার? না আমরা স্যার, ছি। তো শুনতে স্যার পাই আমাদের সাউন্ড ঠিক আছে স্যার। আচ্ছা স্যার বোর্ড কি দেখা যায় না। এখন ক্লিয়ার সাউন্ড? জি স্যার, আমরা জি শুনতে পাচ্ছি। স্যার, আর এখন স্যার, শুনতে পাই। সাউন্ড ক্লিয়ার? এই সাউন্ড ক্লিয়ার, তোমরা একটু চুপ থাকো ভাইয়া প্লিজ, আমার 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 প্রতি অনুরোধ রেখে হলো চুপ থাকো। আমি সর্বোচ্চ সাউন্ড দিয়ে বলার চেষ্টা করব, তাহলে আমরা স্যার দুটোর ওটা কি মধ্যে ডিফাইন ঝাউ? করা কি শিখলাম। ঝাউ আর ঝাউ, ঝাজ? ঝাউ, ঝাউ ঝাজি, ঝাউ ঝাজি। স্যার আমি বোর্ডই দেখতে পাচ্ছি না, শুধু ব্ল্যাক হয়ে রয়েছে। তোর তো দেখার কথা রে। স্যার আমরা দেখতে বোর্ড পাচ্ছি ঠিক আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে না স্যার। স্যার স্যার আমি দেখতে পাচ্ছি না, বোর্ড দেখতে স্যার পাচ্ছি না, আগের শুধু ক্লাসরুমটা নেই স্যার, স্মার্ট বোর্ড। মানে চালু হয়ে রয়েছে। আচ্ছা প্লিজ প্লিজ আগে কথা শোনো। আচ্ছা মেয়েরা আপাতত কেউ কথা বলে না। আচ্ছা ছেলেদের মধ্যে একজন বলো তো, আমাকে এখন দেখতে পাচ্ছ কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। দেখতে, তাহলে চুপচাপ থাকো, যে সমস্যা সে পরে ঠিক করে নেবে। আমার সময় কিন্তু 1.5 ঘন্টা, আমি চেষ্টা করবো আরো 10 মিনিট বেশি বোঝানোর জন্য, কারণ 10 মিনিট আমি তোমাদের প্রশ্ন উত্তর পর্ব রাখবো। বিনীতভাবে বলছি, তোমরা তোমাদের অবস্থান থেকে খালি মিউট করে রাখো। আমি প্রত্যেকটা টপিক 3 বার করে বুঝাবো, যাতে করে তোমাদের প্রশ্ন না থাকে। আর আমি মাঝে মাঝে তোমাদের মেসেজ পড়ার চেষ্টা করব, পিছনে যে দাঁড়াবো মানে ক্যামেরা, মেসেজ দিও, প্রয়োজনে লিখে দাও, কথা না বলে লিখতে থাকো। ওকে, তাহলে আমি আবার একটু সহজ করে বলি বিষয়টা, মেসেজটা ক্লিয়ার করি। সেটা হলো যে আমাদের বিরুৎ বলতে বুঝবো নরম কাণ্ড, আকৃতিতে ছোট। উপগুল্ম হচ্ছে শাখা প্রশাখা যুক্ত নরম কাণ্ড। যদি আমরা দুইটার ব্যাখ্যা নেই সহজে, ধান আমরা সবাই চিনি, ধান গাছ, গম গাছ, প্রত্যেকটা কাণ্ড উঠে যায়, মাথায় কিছু পাতা বা ধানের শীষ। বাট নয়নতারা যদি কেউ চেনো তো ভালো, না হলে ঝাউ ঝাঁঝি, যেটা পুকুরের পাড়ে থাকে, ছোট্ট গাছ, জাস্ট এরকম একটা গাছ, এরকম করে অনেক শাখা প্রশাখা যুক্ত থাকে, এটা পুকুর পাড়ে গেলেই দেখা যাবে। আর যখন আমরা ধান গাছ দেখবো তখন দেখবো যে একটা ধান এরকম একটা কাণ্ড উপরে উঠে গেছে, এখানে কিছু থাকে, এইটুকু একটা পুরো কাণ্ড থাকে, পরে ধানের শীষ টিস থাকে এরকম। আচ্ছা, এই হলো আমাদের দুইটা মেসেজ, একটা হলো তোমার বিরুৎ, একটা হলো উপগুল্ম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গুল্ম। আচ্ছা, গুল্ম কাকে বলে একটু খেয়াল করে দেখতে হবে। গুল্ম হচ্ছে কারা, একটু আহ, শক্ত কাণ্ড হতে হবে। কি বললাম ভাই? শক্ত কাণ্ড, শক্ত কাণ্ড। কিন্তু কিন্তু এটাতে তুমি যে কাঠ তৈরি করবা, বিভিন্ন ফার্নিচারের সাথে কাঠ প্রস্তুত করা যাবে না, কাঠ প্রস্তুত করা যায় না, এবং বৃক্ষর তুলনায় ছোট, বৃক্ষের তুলনায় ছোট। একটু কয়েকটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। যদি বলো স্যার
গুল্ম উদ্ভিদের কয়টা উদাহরণ দে। যেমন আমি তোমাকে যদি বলি জবা, জবা ফুল আমরা সবাই চিনি, জবা। আমি পরিচিত নামগুলো দেওয়ার চেষ্টা করব, যেমন জবা, গন্ধরাজ, তারপরে পেয়ারা, লেবু। এগুলো কিন্তু কাণ্ড শক্ত। শক্ত কাণ্ড বলতে আমি বাকি যে দুইটার সাথে কম্পেয়ার করে বললে তুলনামূলক এটা শক্ত। তাহলে জবা, গোলাপ, গোলাপ। আহ আমার হয়তো বা সব মনে থাকবে না, আমি জাস্ট মেসেজ গুলো ক্লিয়ার করার চেষ্টা করবো যাতে সহজে আমরা বুঝতে পারি। তাহলে যেটা একদম নরম কাণ্ড, কোনো শাখা প্রশাখা ছিল না, সেটা হচ্ছে বিরুৎ। যেটা নরম কাণ্ড কিন্তু শাখা প্রশাখা ছিল, সেটা হচ্ছে উপগুল্ম। গুল্ম হচ্ছে কাণ্ডর তুলনায় ছোট, কিন্তু এটা শক্ত কাণ্ড হবে, কাঠ বানানো যাবে না, এটা কাঠ করে করে বড় কিছু করবো তা পারবো না। আর বৃক্ষ যেটা, সেটা হচ্ছে সবচেয়ে বড় আকৃতির। বড় আকৃতির কথাটাই শুরুটাই হবে বড় আকৃতির শক্ত কাণ্ড। বড় আকৃতির সবচেয়ে শক্ত কাণ্ডযুক্ত উদ্ভিদকে আমরা বলি বৃক্ষ। তুমি যদি বলো কিরকম হতে পারে স্যার, তাহলে শাল হতে পারে, সেগুন হতে পারে, আম, কাঁঠাল ইত্যাদি। মানে বড় গাছগুলোকে আমরা তো বলতেই পারবো এগুলো। আমরা মেসেজটা দিয়ে ক্লিয়ার হই, এখন আমরা একজন সাউন্ড দিতে পারি যে স্যার আমরা ক্লিয়ার, কারণ আমাদের তো আগাইতে হবে সামনে। স্যার আমরা ক্লিয়ার স্যার। ওকে, ক্লিয়ার থ্যাংক ইউ। স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তবে এটা নিশ্চিত থাকো, আমি বোঝানোর পরে আজ অব্দি কেউ বলছে যে আমি বুঝিনি, এরকম রেকর্ড খুব কম। কিন্তু তোমরা যতদূর সম্ভব মেসেজ দিবা কথা না বলে, তাহলে আমি মাঝে মধ্যে পিছনে এসে দেখবো তোমাদের মেসেজ গুলো যে তোমরা এখন শেষ না করতে পারো। আর আমি নিচে টুকু রেখে দেবো, তাদের একটু দেরি হয়, আস্তে আস্তে লেখো। এখন আমরা কিন্তু এতক্ষণ যতটুকু আলোচনা করলাম সেটা কিন্তু উদ্ভিদকে নিয়ে আলোচনা করেছি, একটু খেয়াল করে দেখো। কারণ আমাদের সাবজেক্টের নাম ছিল উদ্ভিদ বিজ্ঞান। কিন্তু আমাদের এখানে একটা মেসেজ আছে কিন্তু ভাই, ক্লিয়ার হয়েও। একটা হলো উদ্ভিদ, একটা হলো উদ্ভিদ জগৎ, যেটা নিয়ে পরীক্ষাতে প্রশ্ন করলে আমরা কিন্তু বিভ্রান্তিতে পড়ে যাই। আর একটা ছিল কিন্তু উদ্ভিদ জগৎ। এখন আমরা আলোচনা করছি উদ্ভিদ জগৎ। আমাদের শুরুটা ছিল, আজকে আবারও বলছি, সাবজেক্ট কে, তার জনক কে, উৎপত্তি, তার অর্থ, সে তিনি কি কি বলেছেন, সেই তার তথ্য মোতাবেক উদ্ভিদের প্রকারভেদ। এখন আমরা চলে গেলাম কিন্তু সম্পূর্ণ উদ্ভিদ জগতে, অর্থাৎ এটা বৃহৎ চিন্তা নিয়ে আমরা এখন আগাবো ইনশাল্লাহ। দেখো, বিখ্যাত একজন বিজ্ঞানী আছে, নাম হলো বেনথাম। আরেকজনের নাম আছে হুকার। দুইজনে মিলে, বেনথাম আর হুকার, দুইজন বিখ্যাত উদ্ভিদবিদ, যারা 40 বছর গবেষণা করে 40 বছর গবেষণা করে ইউকেতে, অর্থাৎ ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য বা লন্ডনে যে উদ্ভিদ জগতে শ্রেণী বিভাগ দিয়েছেন, সেটা আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। দেখো, একটু দেখো, এই পর্যন্ত লেখা শেষ করো সবাই। উদ্ভিদ জগৎ, বিজ্ঞানীর নাম বেনথাম হুকার, 40 বছর গবেষণা, এবং তারা ইউকেতে থেকে এটা দিয়েছেন। তেনারা প্রথম যেটা দিয়েছেন সেটা হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া। ক্রিপ্টোগ্যামিয়া, স্যার তারা কি গবেষণা করে ইউকেতে? জি, গবেষণা এবং প্রকারভেদ প্রকাশ ইউকে, ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য। এবং ক্রিপ্টোগ্যামিয়ার বাংলাটা যদি লিখে দিই, তাহলে একই সাথে দুইটা তোমার লাভ হবে। একটা হচ্ছে অপুষ্প। আশা করি ক্লিয়ার। কেন আমরা দুইটাই লিখবো? অপশনে ক্রিপ্টোগ্যামিয়া না পাইলে, ধরো শুধু অপুষ্প পড়ে গেছে, ক্রিপ্টোগ্যামিয়া জানো না, তখন কিন্তু তোমার মনে হবে যে আমি নতুন কিছু দেখতে পেলাম। আরেকটা ছিল ফ্যানেরোগ্যামিয়া। ফ্যানেরোগ্যামিয়া এবং বিসিএস এ আমাদের অপশন গুলো কিন্তু বাংলায় লেখা থাকে। এই জন্য আমি তোমাদের বাংলায় লিখতেছি অভ্যস্ত করানোর জন্য, মানে ইংরেজি কথাটাকে বাংলা স্টাইলে লিখি, যাকে আমরা বলছি সপুষ্প। সপুষ্প, সপুষ্প। তাহলে একটা হচ্ছে, আমরা একটু একই সাথে পড়ে নেব মনে মনে সবাই। একটা হলো ক্রিপ্টোগ্যামিয়া, একটা হচ্ছে ফ্যানেরোগ্যামিয়া। একটা হলো ক্রিপ্টোগ্যামিয়া, একটা হলো ফ্যানেরোগ্যামিয়া। ওকে, একটু মনোযোগ দিবা। এই ক্রিপ্টোগ্যামিয়া আবার পুনরায় এদেরকে আবার 3 ভাগে ভাগ করা যায়।
তাহলে কয় ভাগে ভাগ করা যাবে? 3 ভাগে। সেই জন্য আমরা সহজে মনে রাখার জন্য একটা বুদ্ধি ইউজ করবো। দেখো, কি বুদ্ধি? যারা এখন আমার সাথে লিখবা একই সাথে লিখে রাখবা। এখানে আমি বুদ্ধি করে ইচ্ছা করে 3 লিখে রাখছি তোমাকে বোঝানোর জন্য, যে আমরা যখন পরীক্ষার প্র্যাকটিস করব, মানে আমরা পরীক্ষার আগ মুহূর্তে দেখে যাব, তখন তোমার সুবিধা হবে। এটা হলো 2 দিয়ে রাখলাম, কারণ এরা আবার 2 প্রকার। এই 3 মানে মনে রাখার জন্য এরা আবার 3 ধরনের। যেমন 1 নাম্বার হচ্ছে থ্যালোফাইটা। দেখো, প্রথম 3 প্রকারের প্রথম প্রকারের নাম হচ্ছে থ্যালোফাইটা, যার আর বাংলা হলো সমাঙ্গবর্গীয়। দেখো, এই নামগুলো একই সাথে মুখস্থ করে বলবো আজই আজই, যত রাতি হোক, যত কষ্ট হোক, যে থ্যালোফাইটার বাংলা হচ্ছে সমাঙ্গবর্গীয়। 2 নম্বর ব্রায়োফাইটা। এগুলো কঠিন কিছু না, আহামরি কিছুই না। দেখো, থ্যালোফাইটা হচ্ছে সমাঙ্গবর্গীয়, আর ব্রায়োফাইটা শব্দের মানে হলো আহ আহ মশবর্গীয়। কি বর্গীয়? মশ বর্গীয়। আর 3 নম্বরটা হচ্ছে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। টেরিডোফাইটা। টেরিডোফাইটা হচ্ছে বর্গীয়। আর এই 2 প্রকারের, এটা শেষ করে নাও, তারপর লিখে দাও। এখনই মুখস্থ করবা থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। ঠিক আছে? এখানে আমাদের প্রথম প্রকারের নাম হচ্ছে নগ্নবীজি। 2 নম্বর হলো আবৃতবীজি। আবারও বলছি, নগ্নবীজি এবং আবৃতবীজি। নগ্নবীজি, আবৃতবীজি। এখন একটা মজার বিষয় হচ্ছে, দেখো, এদের কিন্তু আর প্রকারভেদ নেই, সেজন্য আমার কিন্তু আর লেখা লাগলো না। বাট তোমাকে মনে রাখতে হবে, এই যে 2 নম্বরটা আবৃতবীজি, এরা আবার 2 প্রকার। বুঝে নিও কিন্তু, আবার ভুল বুঝো না কিন্তু। অর্থাৎ ফেনোরোগেমিয়া বা সপুষ্পক হচ্ছে 2 প্রকার, নগ্নবীজি, আবৃতবীজি। নগ্নবীজির কোনো প্রকারভেদ নেই, তাহলে লেখা লাগলো না। কিন্তু আবৃতবীজি আবার 2 প্রকার, সেটা হচ্ছে একবীজপত্রী, তোমরা নাম শুনছো আশা করি, আর দ্বিবীজপত্রী। এটা আমরা বিস্তারিত আলোচনা করবো, আমি শুধু জাস্ট স্টার্ট দিলাম। দ্বিবীজপত্রী, আজ আজ ক্লাস করার পরে কোনোদিন আর তোমার উদ্ভিদ বিজ্ঞানের কোন টপিক নিয়ে ঝামেলা হবে না, কোনটা একবীজপত্রী, কোনটা দ্বিবীজপত্রী, কোনটা ব্রায়োফাইটা, কোনটা টেরিডোফাইটা, কোনটা থ্যালোফাইটা, কোনো প্রকার সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। লেখা শেষ হলে আমাকে বইলো। জি স্যার, শেষ। জি, তাহলে আমরা এখন ইয়েতে চলে যাব। এটা আমি তাও রেখে দিলাম, যদি কারো কোনো সমস্যা থাকে এটা দেখ। আমরা দ্যাটস মিন থ্যালোফাইটা একটু লিখে রাখবো। থ্যালোফাইটা দ্যাটস মিন সমাঙ্গবর্গী। থ্যালোফাইটা বা সমাঙ্গবর্গীয়, এই সম্পর্কে আমরা জানি। কিন্তু তুমি যদি পড়ার আগে, ভালো করে শুনে নাও, তুমি যদি পড়ার আগে উদ্ভিদটা দেখে নাও, তাহলে তোমার কিন্তু পড়া ইজি হয়ে যাবে। আমি যাকে নিয়ে পড়তেছি তাকে আমি চোখে দেখলাম। ভালো করে শোনো। এইটা আঁকো। আমরা কিছু উদ্ভিদ ভালো করে বুঝবা, এর হলো চিত্র হচ্ছে সমাঙ্গবর্গী। আমি একটু জুম করে রেখেছি, কারণ এটা অ্যাজ ইউজুয়ালি আরো ছোট। তোমরা অনেক সময় উদ্ভিদের গায়ে লতার মতো কিছু উদ্ভিদকে, সমাঙ্গবর্গীয় উদ্ভিদকে দেখেছো, জাস্ট একটা সুতার মতো, লতার মতো লেগে রয়েছে। এখন তুমি নিজে চোখে দেখে বলো তো ভাই, এখানে কোনটুকু কাণ্ড, কোনটুকু তার মূল, কোনটুকু পাতা, এইটা কোনো মানুষ দেখে চিনবে? আমি নিজেই তো চিনবো না, তুমি চিনবা না, কেউ চিনবা না। এখন এখন যেহেতু কেউ চিনবো না, তাহলে আমি এটাকে প্রথম মেসেজটা দিতে পারি, মূল, কাণ্ড। তোমরা কিন্তু ছবি আঁকবা, আমার ক্লাস করলে কিন্তু পেন্সিল নিয়ে বসতে হবে।
তাহলে মূল কাণ্ড ও পাতায় ভাগ করা যায়, ভাগ করা যায় না। সিম্পল কথা, আসলেই তো যায় না। আচ্ছা, যাদের মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না তারা কি উন্নত হবে না অনুন্নত হবে? তাহলে বলতে তুমি বাধ্য হবা যে এরা অনুন্নত, এরা সবচেয়ে অনুন্নত। এদের প্রজাতি এদের প্রজাতি সবচেয়ে বেশি পৃথিবীতে। মনে রাখবা, যে সকল উদ্ভিদ বলো আর প্রাণী বলবো যারা নিম্ন নিম্ন জাতের হবে, অনুন্নত হবে, তারা সংখ্যায় বেশি থাকে, একসাথে গুচ্ছ হয়ে থাকে। যেমন পিঁপড়া একসাথে দেখো গুচ্ছ হয়ে থাকে, পোকামাকড়। কিন্তু দেখো একটা বড় প্রাণী বাঘ, সিংহ, এরা কিন্তু এরকমের দল বেঁধে এরকম চলবে না। তাহলে প্রজাতি সবচেয়ে বেশি। এদের প্রজাতির সংখ্যা পৃথিবীতে প্রায় 1,10,000। একটু লিখে নাও। মেসেজ গুলো ক্লিয়ার হলে একজন সাউন্ড দিবা যে স্যার ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। ওকে, এখন আমরা কিন্তু এটা শেষ করিনি, কিন্তু আমরা কিন্তু জাস্ট বোর্ড শেষ হয়ে গেছে এই জন্য লেখা শেষ করেছি। এখানে কিন্তু অনেক পড়াশোনা। সমাঙ্গবর্গীয় উদাহরণগুলো কি কি হতে পারে? এরা এখনো প্রধানত দুই ধরনের। তাহলে থ্যালোফাইটা বা সমাঙ্গবর্গীয় প্রধানত কয় ধরনের? দুই ধরনের হতে পারে। একটা হলো তোমার শৈবাল, আর একটা হলো ছত্রাক। এখন শৈবাল আর ছত্রাকের একত্রিত নাম হলো থ্যালোফাইটা বা সমাঙ্গবর্গী। বিষয়টা ইজি হলো কিনা বলো? এখন যদি আমি শুধু উদাহরণ লিখতাম তাহলে তোমার মাথার ভিতরে রিটেনে যে তুমি হারাই যেতে। যখন বলতো যে তোমার সমাঙ্গবর্গীয় উদাহরণ এবং তাদের মধ্যে পার্থক্য দাও, তখন তুমি ইজিলি বলে ফেলতে পারবা যে একটা হলো শৈবাল আর একটা হলো ছত্রাক। এখন যদি আমরা একটু বুদ্ধি করে এটার মধ্যে একটু পার্থক্য শিখে ফেলি তাহলে ভালো হয়। কিরকম পার্থক্য শেখা যায় এখান থেকে একটু তাকাও, খুব সহজে শেখা যায়। ছত্রাক আমরা তাকেই বলবো, শৈবাল আমরা তাকে বলবো যেটা হলো বর্ণযুক্ত। বর্ণযুক্ত বলতে কি? এরা সাধারণত হয়ে থাকে নীলাভ সবুজ। এদের ম্যাক্সিমাম রংগুলো কেমন হয়? নীলাভ সবুজ, অর্থাৎ সবুজ হয়, নীল হয়, নীলাভ সবুজ হয়, বিভিন্ন বর্ণের সাধারণত হয়ে থাকে। আর এরা কি হবে? এরা সাধারণত বর্ণহীন হবে। আর যারা বর্ণহীন হয় তারা সবসময় হয়ে থাকে হয় সাদা নাই কালো। তোমরা জানো যে সাদা এবং কালো কিন্তু কোনো রং নয়, রং হলো কলা। অর্থাৎ তোমার এখানে সবগুলো রঙের যোগফলে তৈরি হয় সাদা, আর কোনো রং উপস্থিতি না থাকলে হয় কালো। যেটুক বোর্ডে লিখেছি, কোনো কথা আছে কিনা? স্যার এই থ্যালোফাইট এটা তো শৈবাল আর ছত্রাক, এটা তো এর দুই প্রকার না এই থ্যালোফাইটার? জি, আমি ভালো করে বুঝাই বলি। তুমি থ্যালোফাইটার উদাহরণ বলতে পারো শৈবাল ও ছত্রাক, কিন্তু আমরা যদি দুই ধরনের কেন ভাগ করলাম? কারণ এরা সম্পূর্ণ আলাদা আলাদা দুইটা বৈশিষ্ট্য সম্পূর্ণ। তাহলে সমাঙ্গবর্গীয় উদাহরণ কোনটি? দাগাবা শৈবাল ছত্রাক। সমাঙ্গবর্গীয় প্রধানত কয় ধরনের? দুই ধরনের, শৈবাল ছত্রাক। শৈবাল ও ছত্রাকের মূল পার্থক্য কি সেটা লিখে দিচ্ছি। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমরা একটু খেয়াল করি সেকেন্ড প্রশ্নটা ভালো করে দেখাবো। যারা বর্ণযুক্ত, বর্ণযুক্ত মানে সবুজ। আর সবুজ বলতে আমরা বুঝবো ক্লোরোফিল, একটু লিখে রাখতে পারো। ক্লোরোফিল যাদের আছে তাদেরকে আমরা বলি হলো সবুজ, ক্লোরোফিল। তাহলে এখন পরীক্ষাতে তোমাকে বলতে পারে যারা বর্ণযুক্ত তারা কি উপস্থিতি থাকে, তুমি বলবা ক্লোরোফিল উপস্থিতি। ক্লিয়ার? এখন তারা কি করতে পারে? নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। একটু লিখে নাও, নিজে তৈরিতে সক্ষম। তাহলে যাদের ক্লোরোফিল আছে, যারা সবুজ, তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এ বিষয়ে তোমাদের ধারণা আছে কি নাই আমি জানি না। আজকে আমি দেখাবো কিভাবে খাদ্য তৈরি করে। হ্যাঁ, স্যার সবুজের নিচে কি লিখছেন? ক্লোরোফিল। ক্লোরোফিল, ক্লোরোফিল। আরে ক্লোরোফিল তো তোমাদের একদমই জানা। ওই যে সালোক সংশ্লেষণ করতে গেলে ক্লোরোফিল লাগবে, আমি তো ক্লাসে দেখাবো পুরো বিক্রিয়াটা।
আর এরা কি করে? নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই পর্যন্ত না থাকলে কথা বললো না, সমস্যা নেই। আচ্ছা, তোমাদেরকে এখনই একটা কথা শিখায় রাখি, যেহেতু প্রশ্ন করেই ফেললে, যে সবুজের পাশে কি লিখছে। সবুজ মানে সেখানে আছে ক্লোরোফিল। ভালো করে বুঝো, কিন্তু বড় করে লিখে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। এখন যদি আমাদেরকে বলতো হলুদ কি, তাহলে তুমি বলবা জ্যান্থোফিল। এটা কিন্তু তোমার প্রশ্নের সাপেক্ষে এই কথাগুলো লিখতেছে, এখন কিন্তু লেখার কথা ছিল না। জ্যান্থোফিল। যদি বিভিন্ন রঙের হয়, রঙিন হয়, তখন কি লেখা থাকবে সেই জায়গা? ক্রোমোফিল। ক্রোমোফিল। যদি বর্ণ না থাকে, বর্ণহীন থাকে, তাহলে তোমার লিউকোপ্লাস্ট। লিউকো না, যেহেতু ফিল আকার লিখতেছে, লিউকোপ্লাস্ট ঠিক আছে। যেমন ক্লোরোফিল লিখছে, তো ক্লোরোপ্লাস্ট লিখতে পারি। থ্যাংক ইউ। তাহলে লিউকোফিল বা লিউকোপ্লাস্ট। আমরা জাস্ট খালি মেসেজ গুলো জানলাম। একজন জিজ্ঞেস করছিল যে স্যার সবুজের নিচে কি লেখা আছে, তাহলে আমরা জাস্ট একটু জেনে গেলাম যে আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু শব্দগুলো ইউজ করব, তাহলে আমরা যেন তখন দ্রুত বুঝে ফেলি। আবার একটা কথা আছে, মনে রাখো, এখানে ফিল না থাকে, প্লাস থাকতে পারে। ডিপেন্ড করে আমি যখন চিত্র এঁকে দেখাবো, তখন তোমাদের বুঝতে আরো ক্লিয়ার হবে যে কখন কোনটা বেশি ইউজ করবে। আমরা কি স্যার একজন হোয়াইট বোর্ড অন করে ফেলছে, আপনার স্ক্রিন চলে গেছে। কে কি করলো বলো তো? বুঝতে পারতেছি না স্যার। আমি তো স্ক্রিনে নাই। এবার আপনারটা আসছে মনে হয়। না, একটু দাঁড়াও এখনো তো, আসেনি। এক মিনিট। দেখা যায় না। স্যার দেখা যাচ্ছে। স্যার এখন আসছে। আচ্ছা, তাহলে আমরা যাবে যাবে দেখা যাওয়ার কথা। এখন তো দেখা যাওয়ার কথা, দেখা যায় না? একজন একটু বলো তো। দেখা যাচ্ছে, জি দেখা স্যার। যাচ্ছে স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে একটু জাস্ট খালি হেল্প করলেই হবে, দূর থেকে নিলে তো একটু কষ্ট হয়, এটা তুমি বোঝো। এখন আমরা আসি হলো উদাহরণে যাব। আমরা কিন্তু এখনো ওই তোমার সমাঙ্গ বর্গীয় কিন্তু শেষ করিনি। আমরা কিন্তু বইটার মধ্যে আছি। পড়াশোনা কত সিকুয়েন্টলি করা লাগে আমি তোমাকে আজকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। আমরা 1 নম্বর উদাহরণে যাব, যে তোমার আহ সবচেয়ে বেশি অক্সিজেন তৈরি করতে পারে হচ্ছে ক্লোরিলা। সবাই আমার মতো করে লিখবো, আমি যেভাবে লিখি। ক্লোরিলা নামক শৈবাল। এখন তুমি ইজিলি নাম লাইনটা দেখে বুঝে ফেলেছো, যেটা আমি এখন শৈবালের উদাহরণগুলো পড়াচ্ছি। শৈবাল, ওকে, ভালো কথা। এই শৈবালের কি কি বৈশিষ্ট্য আছে? সবচেয়ে বেশি অক্সিজেন তৈরিতে সক্ষম। তার মানে পৃথিবীতে যত প্রকার উদ্ভিদ আছে, সবচেয়ে বেশি অক্সিজেন তৈরি করতে পারে দাগাবা ক্লোরিলা। এই জন্য এটাকে কি করা হয়? মহাকাশ ও ডুবোজাহাজ গবেষণায় ব্যবহৃত হয়। কারণ মহাকাশ এবং ডুবোজাহাজ গবেষণায় সেখানে তো অক্সিজেন নাই, অক্সিজেনের দরকার হয়। তাহলে ক্লোরিলা নিয়ে গেলে খুব সহজেই এটা রিকভার করা যাবে। শেষ হয়ে গেলে বলো যে স্যার এটা শেষ হয়েছে। জি স্যার স্যার, শেষ শেষ হয়েছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা এখন 2 নম্বরটা একটু লিখবো। 2 নম্বরটা হচ্ছে তোমার স্পিরুলিনা। স্পিরুলিনা নামক শৈবাল। তাহলে আমাদের সেকেন্ড যে শৈবাল আমাদের পড়া উচিত, সেটা হচ্ছে স্পিরুলিনা। মজার বিষয় হচ্ছে এটি
মানে স্পিরুলিনা সবচেয়ে বেশি প্রোটিনের বাংলা আমিষ তোমরা জানো, প্রোটিন বা আমিষ তৈরিতে সক্ষম। এখন তোমরা কি এটা জানো কিনা আমি জানি না, সত্যি করে বলো তো। তোমরা জানো বাজারে একটা ডায়াবেটিসের ওষুধ আছে, নাম হলো স্পিরুলিনা, কোনোদিন শুনছো কিনা? স্পিরুলিনা বা স্পিরুলিনার গুঁড়া বিক্রি হয় ডায়াবেটিস রোগীদের জন্য। তাহলে তোমাদের মেসেজটা দিতে আমার জন্য সুবিধা হবে। দেখো, স্পিরুলিনা এমন একটা শৈবাল যেটা হচ্ছে পৃথিবীর মোটামুটি উদ্ভিদের মধ্যে পরিমাণ মতো নিলে সবচেয়ে বেশি প্রোটিন তৈরি করতে পারে। একজন ডায়াবেটিস রোগীর সমস্যাটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। এখন সে যদি প্রোটিন বেশি খায় তাহলে তার শরীরও ভালো থাকবে, আস্তে আস্তে তার প্যানক্রিয়াস ভালো হয়ে ইনসুলিন উৎপাদন মাত্রা বেড়ে যাবে, কারণ ইনসুলিন তো তৈরি হয়েছে প্রোটিন দ্বারা। তা সেই জন্য আমরা বলতে পারি এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকার। ডায়াবেটিস রোগীর জন্য কি হবে? উপকারী। এটি ডায়াবেটিস রোগের জন্য খুব উপকারী একটি শৈবাল। তাহলে প্রথম মেসেজ হচ্ছে প্রোটিন তৈরি করতে পারে সবচেয়ে বেশি। সেকেন্ড বলেছি এটি ডায়াবেটিস রোগীদের জন্য গতি। এখন আরেকটা কথা তোমাদের একটু বলে রাখি, 1 নাম্বার যেটা পড়েছিলাম ওইটা ছিল সামুদ্রিক শৈবাল, যেটা তোমার কোলোরিলা পড়েছিলাম, মনে আছে একটু আগে যে পড়লাম। কোলোরিলা কিন্তু ছিল সামুদ্রিক, ঠিক আছে, সাধারণত সমুদ্রের পানিতে বেশি জন্মে। আর এটা হচ্ছে মিঠা পানিতে বেশি জন্মে থাকে, মিঠা পানির শৈবাল। তাহলে আমরা 2 ধরনের শৈবাল নিয়ে আলোচনা করলাম, একটা সামুদ্রিক শৈবাল, একটা মিঠা পানির শৈবাল। তাহলে তোমার একটা কাজ হয়ে গেল, রিটেনে যদি চাই যে একটি মিঠা পানির শৈবাল একটি সামুদ্রিক শৈবাল উদাহরণ আকারে লেখো, তাহলে তুমি এখান থেকে পেরে যাবে ইনশাল্লাহ। আমরা কি বিষয়টা ক্লিয়ার এই পর্যন্ত? একজন একটু সাউন্ড দাও। ক্লিয়ার স্যার। স্যার স্যার ক্লোরিলা যে শৈবালটা, ওটা কি লবণাক্ত পানির শৈবাল বলতে পারবো? কেন পারবে না বলো? সামুদ্রিক বলতে পারো, লবণাক্ত বলতে পারো, লোনা বলতে পারো। ক্লিয়ার? অবশ্যই স্যার। পারবা। স্পাইরোগাইরা, একটু বেশি স্টাফিনো দিয়ে রাখবা এটার উপরে। স্পাইরোগাইরা, এটা কিন্তু সব আমরা কিন্তু অনার্সের লেভেলের বেসিক বই থেকে পড়াবো। এটা কিন্তু আবারও বলছি, এগুলো তুমি সবগুলো হয়তো বা তোমরা যারা বই কিনছো, মানে 9-10 বই কিনবা, এগুলো নাও পেতে পারো, কিন্তু অনার্সে এগুলো সব আছে, বিস্তারিত আলোচনা আছে। একটু খেয়াল করে দেখো, তাহলে স্পাইরোগাইরা সবচেয়ে প্রথম পয়েন্ট যেটা লেখা উচিত, বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়। এটা সব প্রথম লেখা উচিত আর কি, আমি মনে করি সবচেয়ে বেশি পাওয়া যায়। এখন যদি পরীক্ষাতে বলে কোন শৈবাল বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়, বলবা স্পাইরোগাইরা। এটি মিঠা পানির শৈবাল, এটি সবচেয়ে বেশি শর্করা তৈরিতে সক্ষম। শর্করা তৈরিতে সক্ষম। আর একটু লিখতে হবে, একটু শেষ করে নেওয়া হবে। এটাকে বিভিন্ন নামে ডাকা যায়, যেমন পানির শেওলা, পাট শেওলা, পানির রেশম, পানির ফেনা, ওয়াটার ব্লুম, এই নামগুলোতে এটাকে ডাকা যায়। কিছু লিখে না, খুব গুরুত্বের সাথে পড়তে হবে, কারণ পরীক্ষার দিন বলবে নিচের কোনটি স্পাইরোগাইরার উদাহরণ নয়, তখন তোমার এর মধ্যে 3টা নাম থাকবে, একটা থাকবে না। মনে রাখবা কিরকম, যে পানি দিয়েই সব,
পানির শেওলা, পানির রেশম, পানির ফেনা, পানির ব্লুম, জাস্ট একটা খালি পাটের সাথে জড়িত, পাট শেওলা। তাহলে প্রশ্ন কেমন হতে পারে? নিচের কোনটি স্পাইরোগারা নয়? ওরা কি দেবে জানো? পানির শেওলা, পাট শেওলা, পানির রেশম, পাট রেশম। তখন তোমরা কিন্তু গুলায় যাবে। আমি কি বুঝাতে পেরেছি? রেসপন্স করো। জি স্যার। জি স্যার। ওকে। স্যার এই শেষে কি বললেন এটা যদি আবার একটু বলতেন। মানে আমাদের প্রশ্নের মধ্যে তো এখান থেকে তিনটা রাখবে, একটা তো বানাই দেবে। ধরো বললো যে পানির রেশম, পানির রেশম বললো, পাট রেশম বললো, পানির ফেনা বললো, পাটের ফেনা বললো। তাহলে একটা অতিরিক্ত বানাই বললো, কারণ পাটের সাথে শুধু একটা দাম, পাট শেওলা। ক্লিয়ার? ক্লিয়ার না এখনো? জি স্যার। জি ওকে ক্লিয়ার স্যার। ওকে। এগারিকাস, এগারিকাস নামক ছত্রাক। এখন আমরা ছত্রাকের উদাহরণ বলেছি। হেডিং লাইন লিখে দাও ছত্রাকের উদাহরণ। এটা হেডিং লাইন লিখে দাও ছত্রাকের উদাহরণ। তাহলে প্রথম কথা হচ্ছে, একে ব্যাঙের ছাতা নামে ডাকা হয়। আমরা যে ব্যাঙের ছাতা বলি, এটা মূলত এগারিকাস। এটা দেখতে সাদা। একে বলা যায় ক্ষতিকর মাশরুম, কারণ আমাদের মাশরুম কিন্তু দুই ধরনের। একটা হলো ব্যাঙের ছাতা যেটা ক্ষতিকর, আর একটা উপকার মাশরুম আছে যেটা পাপড় ভাজার মতো দেখলে, দেখতে এটা খাইলে আমাদের ব্লাড প্রেশার, ডায়াবেটিস এগুলোর ক্ষেত্রে অনেক উপকার হয়। আমরা সেকেন্ড নাম্বার চলে যাচ্ছি। মিউকর। মিউকর নামক ছত্রাক। ভালো করে শুনবেন, খালি বুদ্ধি করে বলবো। আগেরটাকে বলা হয় এগারিকাসকে বলা হয় ব্যাঙের ছাতা, আর মিউকরকে বলা হয় রুটির ছাতা। কেন বলা হয়? কেন বলা হয় এটা তোমার প্রশ্ন। ধরো আমরা একটা পিস রুটি এনে রেখে দিলাম, একটা রুটি। একটা রুটি যখন আমরা রেখে দিলাম, এই রুটির উপরে ছোপ ছোপ দাগ থাকে, দেখছো কিনা জানি না। এমনকি জামা কাপড় দীর্ঘদিন লন্ড্রি করে অন্ধকারাচ্ছন্ন জায়গায় রেখে দিলে এরকম ছোপ ছোপ সাদা বা কালো এরকম পড়ে। এটা তো আমরা অনুবীক্ষণ যন্ত্রে দেখতে পাই, জাস্ট এরকম দেখা যাবে, একটু ছবি এঁকে না। তাহলে এটি ভালো জন্মে হলো রুটির উপর, আর দেখতে অনেকটা ছাতার মতো, সেই জন্য নাম রাখছে রুটি ছাতা। এটি দেখতে হয় সাদা হবে বা কালো হবে, এবং এটা ক্ষতিকর, এটা খাওয়া যাবে না, ক্ষতিকর ছত্রাক। দেখো ক্লিয়ার কিনা? কেন রুটির ক্লিয়ার ক্ষতি স্যার। বলছে? রুটির উপরে ভালো জন্মায়, দেখতে ছাতার মতো। থ্যাংক ইউ। এখন আমরা তোমরা এটা জানো, ইস্ট বা কাপড়ের স্যাকারোমাইসিসের নাম শুনছো। ছত্রাকের টাইপের পরে ওইটা কি এইটা? কোনটা? স্যার এই জামা বলো। কাপড়ের উপর যে ইয়েস মানে ইয়েস ইয়েস ইয়েস, মিউকর, মিউকর, মিউকর। ইস্ট বা স্যাকারোমাইসিস, ইস্ট বা স্যাকারোমাইসিস নামক ছত্রাক। এইটা তোমরা কিন্তু খাও। আগে যে দুইটা পড়লাম দুইটাই কিন্তু ক্ষতিকর, আমি ভালো করে বললাম। আমি কিন্তু এমন উদাহরণগুলো দিচ্ছি রিটেনে যাতে কাজে লাগে। তাহলে আমরা আগে পড়েছিলাম সামুদ্রিক শৈবাল, তারপরে পড়লাম মিঠা পানির শৈবাল। এখন আমরা পড়লাম দুইটা ক্ষতিকর, এখন যেটা পড়ছি সেটা উপকার ছত্রাক। এটা কিন্তু উপকারী ছত্রাক, কারণ কি একে চিনির ছত্রাক নামে ডাকা হয়। কেন চিনির ছত্রাক বলা হয়? তাহলে তুমি একটু উদাহরণ শোনো। এখনো আমাদের বাজারে বিভিন্ন যে মিষ্টি তৈরি করা হয়, সেখানে তারা চিনির বদলে স্যাকারিন দিয়ে দেয়, অল্প টাকায় বেশি মিষ্টি। সেই জন্য এটি দেখতে, আবারও বলছি, খেতে চিনির মতো মিষ্টি,
আর এটা একটা ছত্রাক, সেই জন্য নাম রাখছে চিনি ছত্রাক। এটা উপকারী, কারণ এটা খাইলে তোমার শর্করা ঘাটতি পূরণ হবে। আর একটা বিষয় হচ্ছে এটা পাউরুটি, তোমরা জানো, কেক, বিস্কিট, পোলাতে ব্যবহার করা হয়। মেয়েরা যারা বাসায় কেক বানাও, তোমরা দেখো দোকান থেকে ইস্ট কিনে নিয়ে আসো, ইস্ট, ছোট করে ইস্ট, ওই যে ইস্ট কিনে নিয়ে আসো, মূলত আমরা সেটাই এখন পড়ছি। ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, তাহলে দেখো আমরা খুব সহজেই কিন্তু এই জিনিসগুলো এতক্ষণ যে পড়লাম, এখনো কিন্তু পড়া শেষ হয়নি। এখন আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। আমি চাইলে, আমি না পড়ালে, তুমি যখন নিজে প্র্যাকটিস করতে, তুমি শুধু যে কোনো একটা গাইড থেকে হ্যালো কয়টা কাকে বলে মূল কাণ্ড পাতায় বাদ করা যায় না, দুটি উদাহরণ, শৈবাল ছত্রাক চলে গেলে হয়তো না। কেন হয়তো না, আমি আরেকটু বোঝাই বললে বুঝবো। এতক্ষণ আমরা কি কি পড়েছি বলো? শৈবাল পড়লাম প্লাস ছত্রাক পড়লাম, বলো পড়ছি কিনা? পড়েছো? জি স্যার। তুমি কি জানো এইটাকে যে একত্রে বলা হয় লাইকেন, সেই সম্পর্কে তোমার ধারণা রাখা উচিত, লিখে রাখো। তাহলে যদি কখনো বলে যে লাইকেন কাকে বলে, তখন তুমি বলবা শৈবাল ও ছত্রাককে একত্রে লাইকেন বলে। একত্রে বলার অর্থ হচ্ছে তারা একসাথে যখন বসবাস করে, একসাথে থাকে, তখন তাদেরকে লাইকেন বলা হয়। আচ্ছা, লাইকেন কি? তাহলে আবারও বলছি, লাইকেন কি? বলবো যে শৈবাল এবং ছত্রাকের একত্রে বসবাস, একত্রে বসবাস। এটি একটি, লিখে রাখো, এটি একটি মিউসিলিজম বা মিথজীবী সম্পর্ক। একটু লিখে নাও, এটি একটি মিউসিলিজম বা মিথজীবী সম্পর্ক। লেখা শেষ হলে আমাকে সাউন্ড দিবা যে স্যার এটা ক্লিয়ার। স্যার ওকে, মিথজীবী বলতে কি? জি, স্যার মিথজীবী বলতে কি? না ওইটা তো আমি বলবোই, এমনিতে জিজ্ঞেস না করলে। এমনি লেখা শেষ কে? জি স্যার, শেষ। Okay, আমি শেষ তো না স্যার। বুঝাই কোনোদিন যাবো না, এটা তুমি জানো, তো তুমি এটা জানোই। শোনো, কি বললেন? মিথজীবী, মিথজীবী বা মিউসিলিজম সম্পর্ক হচ্ছে কোনটা, একটু টোটাল লেখা বন্ধ রাখো, মনোযোগ দাও। শৈবাল, ভালো করে শুনো কিন্তু, শৈবাল কি করতে পারে? শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, শৈবাল খাদ্য তৈরি করতে পারে, সে খাদ্য তৈরি করে। কিন্তু ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। কিন্তু তখন কি করে? সে শৈবালের খাদ্য তৈরির সময় কিছু খাদ্য নষ্ট হয়ে যায়, এদিক সেদিক পড়ে যায়, সেই খাদ্যগুলো ছত্রাক খেয়ে ফেলে। তাহলে ছত্রাকের পেট ভরে গেল, আর শৈবালের চারিপাশটা চেটে পুটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। তাহলে দুইজন দুইজনের দ্বারা উপকৃত হচ্ছে, এটার নাম হলো মিথজীবী সম্পর্ক। আর একটু সহজ করে বলি, যেমন মানুষ, মানুষ ওই ইকোলাই ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়া, এটা একটা মিথজীবী সম্পর্ক। এটা অনেকবার পরীক্ষাতে এসেছে। এরা কারা? আমরা যখন খাবারগুলো খাই, কিছু খাবার আমাদের হজম হয় না, এটা আমাদের থেকে যায়। এটা যদি হজম না হয়ে থেকে যেত, তাহলে আমাদের পেটের মধ্যে ব্যথা হতো, পীড়া হতো, যন্ত্রণা হতো, তখন আমাদের ডাক্তারের কাছে যেতে হতো। কিন্তু আমার এই অতিরিক্ত হজম হয় না, ক্ষতিকর, সেইগুলোই ব্যাকটেরিয়া খেয়ে ফেলতেছে। এই ব্যাকটেরিয়া যখন আমার ওটা খেয়ে ফেলতেছে, তার পেট ভরতেছে, তার উপকার। আর আমার ওটা খেয়ে আমার ব্যথা মুক্ত করতেছে, আমার উপকার। এটা একটা মিথজীবী সম্পর্ক। আর একটু সহজ করে বলি, আমাদের গরু ছাগল যখন আমরা রাস্তায় চড়াই দিই, যারা গ্রামের ছেলে পেলে আসো দেখছো, বা মেয়েরাও দেখছো, তখন দেখবা দুপুরের পরে রোদ চলে গেলে কিছু ফিঙা পাখি, ফিঙা ফিঙা, ওই কালো ফিঙা পাখি বা এই টাইপের কিছু পাখি গরুর পিঠে বসে থাকে, ছাগলের পিঠে বসে থাকে, এবং জোরে জোরে ঠোকর ঠোকর দেয়। তা আমি ছোটবেলায় মনে হতো যে এদেরকে গরু বা ছাগলটা তাড়াই দেয় না কেন, ও তো ব্যথা পাচ্ছে। তখন আমি বড় হয়ে পড়ে দেখলাম যে ওরা ছাগল এবং গরুর যে উকুন আছে, উকুন গুলো খেয়ে ফেলাচ্ছে। খেয়ে ফেললে পাখির উপকার হচ্ছে, তার পেট ভর্তিছে,
আর গরুর উপকার হচ্ছে উকুন মুক্ত হচ্ছে, এই সম্পর্কটার নাম হলো মিতজীবী সম্পর্ক। বিষয়টাকে ক্লিয়ার? একজন সাউন্ড দাও। ক্লিয়ার স্যার। জি স্যার। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, মানে স্যার দুইজনারই হচ্ছে উপকার হয় এই তো? জি জি, মিথজীবীতে হচ্ছে দুইজনারই হচ্ছে উপকার হয়। হ্যাঁ, দুইজনে উপকৃত হতে হবে। মিতজীবী সম্পর্ক মানে হলো দুইজনে উপকার হতে পারে। আমি যেগুলো দিয়েছি স্যার মানুষ ও ই দুই, ডট সিও ইং এর পূর্ণরূপ না কি? না, ই কলাই, ই কলাই বলো, ই কলাই। ই হলো আলাদা বলো, কলাই আলাদা বলো। ও আচ্ছা, ঠিক আছে স্যার। তোমাদের গত ক্লাসে আমি বলিনি, এটা তো একটা বৈজ্ঞানিক নাম, আমি যেটা বলছিলাম দেখো তোমরা ভুলে গেছো। গত ক্লাসে দেখো বৈজ্ঞানিক নামের দুইটি অংশ থাকে। বৈজ্ঞানিক নামের কয়টা অংশ থাকে? দুইটি অংশ। একটির নাম হলো গণ, আর একটির নাম হলো প্রজাতি। ভালো করে বুঝবা। আর বৈজ্ঞানিক নাম হলো, এই দুইটা নাম হওয়ার কারণে এটা বলা হয় দ্বিপদ নামকরণ। দেখো প্রথম পড়াইছি, দেখো যদি খাতা খুলে দেখো, দ্বিপদ নামকরণ ক্যারোলাস লিনিয়াস আমি গত ক্লাসে পড়াইছি। একটা হলো গণ, একটা হলো প্রজাতি। এই হলো দ্বিপদ নামকরণ। পরীক্ষাতে আসে বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নামকরণের সেকেন্ড অংশের নাম কি? প্রজাতি। প্রথম অংশের নাম কি? গণ। এখানে ই বলতে, ইকোলাই বলতে এই ই হলো গণ, আর এটা হলো প্রজাতি। এই যে ইকোলাই, এটা উপকারী ব্যাকটেরিয়া। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, স্যার আপনার প্রথম ক্লাস করতেছি এই জন্য আমরা। জি, থ্যাংক ইউ। এখন এখন আমরা যেটা দেখবো সেটা হলো আহ আমরা চলে যাবো, এতক্ষণ থ্যালোফাইটা ছিল, আমরা চলে যাবো এখন ব্রায়োফাইট। এগুলো কিন্তু ছোট, একটা বড় ছিল, এটা ছোট। ব্রায়োফাইটা একটু লিখে নাও, ব্রায়োফাইটা। আগে আমরা উদ্ভিদটা দেখবো, উদ্ভিদটা দেখতে কেমন, চেহারাটা কেমন। এই হলো আমাদের উদ্ভিদ। এখন দেখো এই উদ্ভিদটার দিকে তাকায় বলো তো ভাই, এইটুকু হলো পাতা, এটা হলো কাণ্ড, এখানে কি কিন্তু কোনো মূল আছে কিনা বল? না নেই। স্যার। ওকে, তাহলে প্রথম মেসেজ হচ্ছে মূল নেই। কথাটা কি ক্লিয়ার লিখলাম কিনা বলো? সেকেন্ড হচ্ছে এদের পাতা ও কাণ্ডে ভাগ করা যায়, মূলের পরিবর্তে, মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। এগুলোর নাম হলো রাইজয়েড। মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। দেখো এখন একটু দেখো, দেখা কি শেষ? জি স্যার। আচ্ছা, এই যে চিত্রটা আঁকলাম, এই চিত্রটা হলো তোমার ব্রায়োফাইটা বা ব্রায়োফাইটার চিত্র আঁকলাম। মূলত এটা হলো রিকশিয়া। কিসের চিত্র আঁকলাম বলো ভাই? রিকশিয়া। তাহলে আমাদের উদাহরণটা কি হবে তুমি নিজে দেখে বলে দাও তো কি হবে? উদাহরণটা কি হবে? মশ, রিকশিয়া, এগুলো। আচ্ছা, এখন তুমি বলতে পারো স্যার মূল আর রাইজয়েডের মধ্যে পার্থক্য কি? জিজ্ঞেস না করলেও আমি একটু করে বলে দিতাম। সবসময় কাণ্ডের শেষ ভাগ থেকে বেরোলে হলো মূল,
কাণ্ডের মধ্যবর্তী অঞ্চল থেকে বেরোলি হলো রাইজয়েড। স্যার রিক্সিয়াটা হ্যাঁ বলো। স্যার রিক্সিয়াটা এখানে পড়ো না কেন, আমি কি পড়াচ্ছি? না ব্রায়োফাইটা ওটা তো বুঝছি স্যার, রিক্সিয়াটা এটা কি ওই চিত্রটার নাম না? আমরা রিক্সিয়ার গঠন লিখলাম, তাই বললাম রিক্সিয়ার গঠন। এই উদ্ভিদটার নাম হলো রিক্সিয়া, তাই লিখছি। বোঝো নাই কথাটা? স্যার বুঝছি, উদ্ভিদটা কি আমরা দেখি নাই কখনো? দেখো নাই কেন? তুমি এই যে বাঁশ বাঁশ বাগানের বাঁশ ঝাড় যদি কখনো দেখতে পাও, বাঁশ ঝাড়ের ভিতরে এরকম ছোট ছোট উদ্ভিদ তোমার এরকমের কিছু শিকড়ের মতো উপরের দিকে উঠে থাকে এরকম করে, এটা তো হাত দিয়ে টানতে উড়াই ফেলে, কত বাচ্চারা নিয়ে খেলতেছে। তুমি না দেখলেও তো এখন আর দেখবে। মূলা গাজরও কি এই প্রজাতির? কোনটা কোনটা? মূলা গাজর যেগুলা? না না না, তুমি তো আবার অন্যটাতে চলে যাচ্ছ, এটা তো মাটির উপরে। এই জায়গা তো এইরকম থাকে, এই যে মাটিটা ভালো করে, এই যে মাটি এরকম উদ্ভিদটা, তা গাজর টাজর কি এরকম থাকে না মাটির নিচে থাকে? নিচে থাকে। এগুলো তাহলে মূলত জঙ্গলে থাকে। জঙ্গলে থাকে, যেমন বাঁশঝাড় বা কোনো বাড়ির আশেপাশে যে তোমার এমনি এমনি মানুষের বাগান থাকে না, দূরে একটা ফল গাছ টাছ থাকে, বাঁশঝাড় টার থাকে, নারকেল গাছ টাছ থাকে, এমনি পড়ে থাকে, ওই জায়গা গেলে অ্যাভেলেবল দেখতে পাবা। আর তোমরা রূপান্তরিত কাণ্ড রূপান্তরিত মূল হলো মাটির নিচে হইতে হবে, তুমি সেখানে যাচ্ছ না। এখন আমরা চলে যাব হলো টেরিডোফাইট। ও এই একটু শোনো, ব্রায়োফাইটার প্রজাতির সংখ্যা হলো 2300, একটু লিখে নাও, 2300 প্রজাতি ব্রায়োফাইটা, একটু প্রায় দিয়ে লিখে রাখো। পৃথিবীতে ব্রায়োফাইটা আছে হলো প্রায় 2300 প্রজাতি, একটু লিখে নাও। যদি বলে যে ব্রায়োফাইটা কত প্রজাতির আছে পৃথিবীতে, বলবা 2300 প্রজাতি আছে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি টেরিডোফাইটা বা ফার্নবর্গি। ওকে, ফার্নবর্গি। তাহলে এখানে উদ্ভিদটা খুব সহজেই তুমি চিনতে পারবা। দেখো আমরা যেটা জাস্ট ছোট একটা উদ্ভিদ আঁকার চেষ্টা করি। একটু খেয়াল করো, এটা হলো পাতা, কাণ্ড, মূল। আশা করি পার্থক্যটা বুঝতে কষ্ট হবে না। প্রথমটার মধ্যে কিছুই ছিল না, সেকেন্ডটার মধ্যে দুইটা ছিল, এটার মধ্যে সবগুলো আছে। তাহলে মূল, কাণ্ড ও পাতায় ভাগ করা যায়। সেকেন্ড হচ্ছে এরা উন্নত, এরা অপুষ্পকদের মধ্যে উন্নত। আমরা তো সব এখন অপুষ্পক করতেছি। এদের উদাহরণ হচ্ছে টেরিস, এরা এক ধরনের টেরিস, ফার্ন। এদের প্রজাতি আছে হচ্ছে প্রায় 10,000 প্রজাতি পৃথিবী। লেখা শেষ হলে একদম সাউন্ড দিও, শেষ হয়েছে। ওকে, এখন আমরা একটু খেয়াল করো, আমরা একটা সাম আপ দেবো, কেউ কিছু লিখবা না, আমরা একটু সাম আপ দেবো, জাস্ট আমরা 2 মিনিটস। বোটানি, BOTANY, উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ বোটানি থেকে, অর্থ প্লান্টস, একত্রে বলা হয় ফ্লোরা। আবিষ্কারক থিওফ্রাস্টাস। তার মতে উদ্ভিদ 4 ধরনের: বিরুৎ, উপগুল্ম, গুল্ম, বৃক্ষ। বিরুৎ হচ্ছে নরম কাণ্ড, যেগুলো ধান, গম, আলু, এগুলো, সরিষা। এরপরে বললাম যে একটু
শাখা প্রশাখা যুক্ত হতে হবে, কলকাসুন্দা, নয়নতারা, ঝাউঝাঝি এই টাইপ। এরপরে বললাম হচ্ছে গুল্ম, আকৃতিতে ছোট হবে, কাণ্ড শক্ত হবে কিন্তু কাঠ বানানো যাবে না, যেমন আমরা গোলাপ, গন্ধরাজ, লেবু এগুলো। বৃক্ষ বড় গাছগুলো আমরা এটা জানি। এরপরে আসলাম আমরা বেন্থামুখারের পুরো শ্রেণীবিন্যাস প্রাণী উদ্ভিদ জগৎ নিয়ে। আমরা ছিলাম এতক্ষণ অপুষ্পকের মধ্যে। সেখানে বলেছি যে এরা নিজেদের ফুল ফল হয় না, এই জন্য এদেরকে অপুষ্পক বলা হয়। নিজের ফুল এবং ফল হয় না বলে এদের 3 ধরনের ছিল, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। থ্যালোফাইটা এদেরকে কোনো কিছুতেই ভাগ করা যায়নি, ব্রায়োফাইটা মূল নেই, বাকি দুটোতে ভাগ করা গেছে, আর টেরিডোফাইটা সবকিছুতেই ভাগ করা গেছে। মনে রাখার টেকনিক হচ্ছে সমাঙ্গ বর্গীয় হচ্ছে শৈবালা ছত্রাক, আর মশ বর্গীয় উদাহরণ হচ্ছে নিজেই মশ, রিক্সিয়া। আর টেরিডোফাইটা মনে রাখার টেকনিক টেরিস, টেরিডোফাইটা টেরিস, টেরিডোফাইটা টেরিস। আমরা সাম আপ দিলাম, বিষয়টা ক্লিয়ার কিনা একটু সাউন্ড। ক্লিয়ার স্যার। এখন আমরা চলে যাবো স্যার এখানে যে 10,000 প্রজাতি, এটা কিসের? এখানে যে লেখা নিচে বোর্ডে, হ্যাঁ এটা আমরা কোন টপিক পড়তেছিলাম? টেরিডোফাইটা। টেরিডোফাইটার প্রজাতি আছে পৃথিবীতে প্রায় 10,000। আমরা পড়তেছি খুব ইম্পর্টেন্ট টপিক। আমরা চলে যাচ্ছি এখন স্যার আনারস কোন ধরনের? স্যার আনারস আনারস। আনারস কোন ধরনের বলতে কি বোঝায়? এটা স্যার এটা তো এক ধরনের উদ্ভিদ না আনারস, যে ওটা উদ্ভিদ। থাকে। আনারস হচ্ছে উদ্ভিদ, যেটাকে আমরা যদি ফেলি নরম কাণ্ডর মধ্যে ফেলি তাহলে এরা হচ্ছে বিরুৎ টাইপ। কিন্তু একটু বুঝাই বলি, সবকিছু কিন্তু এই প্রজাতির মধ্যে আনা যাবে না। আমাদের মৌলিক এবং যৌগিক উদ্ভিদ আছে, আমরা আর একটু ধৈর্য ধরব। সেখানে আমাদের মৌলিক এবং যৌগিকের মধ্যে আমাদের ফল যখন পড়াবো, আমরা আনারসকে বুঝাই বলবো এটি একটি কিভাবে যৌগিক ফল হয়। ক্লিয়ার? উদ্ভিদ জি হিসেবে স্যার। আমরা একটু যাবো। তাহলে সপুষ্প, তাহলে এদের ফুল ফল হয়, ফুল এবং ফল হয়। ওকে, প্রথম মেসেজ হচ্ছে নগ্ন বীজ। তাহলে বীজ নগ্ন বা অনাবৃত থাকে। নগ্ন বীজই ভালো করে বোঝো, বীজ থাকবে নগ্ন বা অনাবৃত। ক্লিয়ার? এদের প্রায় 700 প্রজাতি আছে পৃথিবী, তাদের নগ্ন বীজিতে। আমরা কিন্তু এর আন্ডারে কথাগুলো বলতেছি। উদাহরণ কিরকম বলো? সাইকাস, পাইনাস জাতীয় উদ্ভিদ। এই সাইকাস এবং পাইনাসের এরকম প্রায় 700 প্রজাতি আছে। সাইকাসকে বলা হয় জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ। একটু লিখেন, জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ। আবারও বলছি, সাইকাসকে বলা হয় জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ। ক্লিয়ার কিনা এইটুকু? সাউন্ড দাও। ক্লিয়ার স্যার। জি স্যার, Okay. ক্লিয়ার। এখন আমরা চলে যাব আবৃত বীজ। আবৃত বীজ শব্দের মানে হলো যাদের বীজ ঢাকা থাকবে, আবৃত থাকবে। যাদের বীজ থাকবে কি? আবৃত। ক্লিয়ার? এরা তোমাকে বলেছিলাম 2 প্রকার, একবীজপত্রী আর হলো দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রী খুব মনোযোগ দিয়ে শুনুন। এরা হলো 2 প্রকার, একটা হচ্ছে একবীজপত্রী, একটা হলো দ্বিবীজপত্রী। একবীজপত্রী প্রজাতি আছে পৃথিবীতে প্রায় 18,516 প্রজাতি। একটু লিখেন, 18,516 প্রজাতি।
এরা আছে ৭৮,২১৫ প্রজাতি। এখন তুমি আমাকে বলো, একজন পৃথিবীতে একবীজপত্রী বেশি না দ্বিবীজপত্রী উদ্ভিদ বেশি, এটা একটু বলো। দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রী। তাহলে একটা উত্তর কিন্তু আমরা থিওরিটিক্যাল দিচ্ছি না, আমরা কিন্তু ইনফরমেটিভ দিচ্ছি, মুখস্থ না। আচ্ছা, একবীজপত্রী চেনার উপায় কি? আমি কিন্তু কোনো কথা লিখবো না, আমি কিন্তু চিত্র এঁকে বোঝাবো চেষ্টা করবো ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিতে হবে। ধরো একটা বীজ থেকে, একটা বীজের কি করে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী বলা হয় কাকে, তাও তোমাকে খুব সহজে ব্যাখ্যা দিচ্ছি। এটা হলো বীজ। এই বীজ থেকে যে প্রথম পাতাটা বেরোবে, সেই পাতা একটা পত্র। এখন দেখো, বীজপত্র একটা না দুইটা? একটা, এই জন্য একবীজপত্রী। আর এই বীজ থেকে জীবনের যে প্রথম পাতাটা বেরোবে, সেই পাতা বেরোবে দুইটা। আমরা এইটার ব্যাখ্যাটা বুঝি না বলে অনেক ভুল দেখায়। পাতা বা পত্র। দেখো, বীজ থেকে জীবনে যে প্রথম পাতাটা বেরোবে, সেটা একটা পাতা বেরোলে তারা একবীজপত্রী। বীজ থেকে প্রথম যদি জীবনের প্রথম পাতা যদি দুইটা বেরোয়, তারা হলো দ্বিবীজপত্রী। যেমন তেঁতুল, সহজে দেখছি। আম, সহজে দেখছি। এখন একবীজপত্রী বোঝার সবচেয়ে আর একটা সুযোগ হলো, এদের পাতাগুলো হবে লম্বা। সহজে বোঝার জন্য পাতা লম্বা লিখে রাখো, পাতা লম্বা, পাতা লম্বা। আর পাতা যে শিরাবিন্যাস, সেই শিরাবিন্যাসটা হবে সমান্তরাল। কথা বুঝো কিন্তু, শিরাবিন্যাস হবে সমান্তরাল। আর এদের পাতা হবে এরকম। তাই যে গাছের পাতা হবে গোলাকৃতির এবং এরকম ক্রসিং হবে, তাহলে পাতা গোলাকৃতির, গোলাকৃতির। আর শিরাবিন্যাস হবে হলো তোমার জালিকাকার। শিরাবিন্যাস হবে জালিকাকার। সেটা ক্লিয়ার? আর এদের মূল হবে গুচ্ছমূল, আর এদের মূল হবে প্রধান মূল। এই হলো তোমার একবীজপত্রী আর দ্বিবীজপত্রীর উদাহরণ। আবারও বলছি, দেখো, বীজ থেকে একটা পাতা বেরো, বীজ থেকে দুটা পাতা বেরো, পাতা হবে লম্বা, পাতা হবে গোল। এদের হবে গুচ্ছমূল, এদের প্রধান মূল। কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা উদাহরণে গেলে বুঝতে সুবিধা হবে। চলো উদাহরণে যাই, মিলাই দেখি। ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। এর চেয়ে সহজ পদ্ধতি আর নাই। আমি যে পদ্ধতি বলবো, তুমি যদি না বোঝো আমাকে বলো খালি, যে স্যার আমি পাতা স্যার আম খালি গাছ লম্বা। দ্বিবীজপত্রী নয় স্যার? জি, আম গাছ কি দ্বিবীজপত্রী নয়? আম গাছ তো দ্বিবীজপত্রী। আম গাছের পাতা তো গোল গোল গোলাকৃতির। এরকম কি পাতা, আম গাছের পাতা কি এরকম? তুমি বলো, বলো না কেন? না স্যার। তা কথা তো শেষ। তাহলে একবীজপত্রী বোঝার উপায় হচ্ছে পাতা হবে লম্বা। এমন কিছু উদ্ভিদ আছে আমরা লিখি, দেখো পাতা নারকেল, লম্বা। সুপারি। এই তো উত্তর তো তুমি আমার আগেই পেরে যাচ্ছ। তাহলে নারকেল, সুপারি, ধান, গম, তাল। যদিও তুমি তালের কিন্তু পুরো পাতা চিন্তা করবা না, লম্বাটা চিন্তা করবা। তারপরে খেজুর, খেজুরের একটা পাতা, একটা পর্ষণ চিন্তা করতে হবে। হ্যাঁ, যেমন তালের কিন্তু পাতাগুলো এরকম, তুমি ছড়াই দেখো এরকম করে শিরাবিন্যাস থাকে। এরকম অনেকগুলো থাকে, তখন আমরা তাল পাখা বানাই ফেলি, তাই না? কিন্তু একটা কিন্তু অনেক লম্বা। আমরা ক্লোজ করে দেব এইটুকু, হ্যাঁ ঠিক স্যার আছে? দেন। এগুলো নিয়ে এত সময় নষ্ট করলে ক্লাস শেষ হবে না। দ্বিবীজপত্রী হলো যেটা হচ্ছে পাতা খাটো খাটো হবে। আসলে তেঁতুল, আম, জাম, কাঁঠাল। ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমরা এখন চলে যাব একটা নতুন টপিকসে। একটু লেখো আদর্শ ফল।
স্যার একবীজপত্রের উদাহরণ কি ছিল? একবীজপত্রী পাতা লম্বা দেখে দেখে তুমি বলো না কেন, আমারে বলতেছো কেন বলো ভাই? পাতা লম্বা জীবনে একটা গাছের নাম বলো তুমি, বলো। নারকেলের সুপারি। পাতা দেখছো কোনোদিন? নারকেলের নারকেল, পাতা? নারকেল পাতা স্যার, কলা পাতা, নারকেল, সুপারি, হ্যাঁ, নারকেল, সুপারি, কলা, ধান, সুপারি, তাল, ধান, খেজুর, খেজুর, ধান, গম, তাল। আখ। জি স্যার বুঝছি। আচ্ছা, চলে যাও আদর্শ ফলে যাও। সবচেয়ে মজার কথা হলো আদর্শ ফলের প্রধান অংশ তিনটি। প্রধান অংশ তিনটি। ভালো করে মনোযোগ দিয়ে শুনবা। আদর্শ ফলের প্রধান অংশ কয়টি? তিনটি। চলো আমরা একটা আদর্শ ফল আঁকি। আম। হ্যাঁ, এখন বলো তো, তোমরা একজন বলো তো, আপেল কি আদর্শ ফল? আপেল? না। কলা? না স্যার, না না স্যার, স্যার, কলা কি আদর্শ ফল নয়? না স্যার, না স্যার, লিচু? লিচু আদর্শ ফল আদর্শ স্যার। ফল, আদর্শ ফল। আঙ্গুর? না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এখন ভালো করে শুনবা, খুব মনোযোগ দিন। আমাদের মনে রাখার টেকনিক হচ্ছে এপিডান। মনে রাখো, এপিডান শব্দের মানে হলো বহিতক, সবাই লিখে নাও। এরপরে হলো অ্যান্ডোডান, সরি, মেসোডান। মাঝেরটুকু হলো মেসোডার্ম, যাকে আমরা বলি হলো মধ্যতক। তারপরে হলো অ্যান্ডোডান, অন্ততক। যাদের এই তিনটা অংশ থাকবে তারা হচ্ছে আদর্শ ফল। ক্লিয়ার? রেসপন্স করো, ক্লিয়ার কিনা? স্যার আচ্ছা, অন্ততকটা কি এই যে বীজের গায়ে যেটা থাকে? না, আমাকে একটু বুঝাইতে দাও। আচ্ছা। এখন যে কথাটা বলতেছি এটা কারো বলতে পারবা না যে আমি বলছি, ঠিক আছে? আমি সবসময় বলি এবং বলি যে এটা ভুলে যাবা 1 মিনিটের জন্য। এটা আমি জাস্ট মনে রাখার জন্য বলছি। যে সকল ফলের উপরেরটা খুলবো, মাঝেরটা খাবো, নিচেরটা লাগাবো, সেটা হচ্ছে আদর্শ ফল। বিষয়টা ক্লিয়ার? জি অর্থাৎ আমরা খাবারটা খুলে ফেলি, মাঝেরটা খাবার হিসেবে খাবো, আর বীজটাকে গাছ হওয়ার জন্য মাটিতে লাগাই দেবো। সেটা শর্টকাট হলো উপরেরটা খুলে মাঝেরটা খেয়ে নিচেরটা লাগানো যাবে মাটিতে, সেটাকে আমরা আদর্শ ফল। এখন কোনগুলোকে আমরা আদর্শ ফল বলতে পারি একটু দেখেন। যেমন আম, লিচু আদর্শ ফল। লিচু, কাঁঠাল, তারপরে তাল, যেটা খাবার খুলে ফেলবে, তারপরে ওই যে আতা, এই তো যাই বড়ই মোটামুটি। স্যার। কমলাও হয় স্যার। বড়ই, স্যার সুলেখ সফেদ। নাই। এই বড়ই, সুলেখ পেঁপে নাই। হয়, স্যার খোসা নাই। কলা কি হবে স্যার? কলা হয় না। না, কলা না। কলা কলার হবে কি, না, কলার কি বীজ থেকে কলার গাছ তো হয়? বীজ নাই। বীজ লাগালে না গাছ হবে স্যার, কিনা না বীজ আগে থেকে স্যার, কথা হয় স্যার তো। মোথা থেকে হয়। তাহলে আমরা কিন্তু বীজ বিতর্কে থেকে যাবো, হয়। প্লিজ। স্যার এখন নারকেল, তোমরা বিষয়টা শোনো, আগে কথা শেষ স্যার করতে দাও। নারকেল, হয়। নারকেল, নারকেল, নারকেল কি আমরা খাবার খুলে খাই? স্যার, স্যার নারকেল স্যার খাওয়া হয়ে এটা তো গেলে তো এটা লাগানো যায় না। নারকেল খাওয়া শেষ হলে তো আর নিচেরটা লাগানো লাগানো যাবে যায় না। না। নারকেল খাইলে তো লাগাতে পারবে না, জি স্যার, নারকেলটা বাদ রাখো। এখন ঠিক শোনো, আছে স্যার। স্যার আচ্ছা, সফেদা হয় না। আরে ভাই, শর্টকাট পদ্ধতি, উপরেরটা খুলে মাঝের অংশ খেয়ে নিচেরটা লাগানো গেলে সেটা হলো আদর্শ ফল। এর স্যার কি জি বলবো? স্যার বুঝছি। এখন মনে রাখো, যাদের একটা বীজ থাকবে, একটা কোষ, সেল থাকবে, কোষ, কোষ মানে বীজ, এখানে বীজ বুঝাইছে, তাদের একটি থাকবে, একটি থাকবে। ভালো করে শোনো কিন্তু, এটা ভুল করো না আবার। তারা কিন্তু মৌলিক আদর্শ, মৌলিক আদর্শ। যেমন আম, একে আর ভাঙা যায় না। যেমন লিচু। বিষয়টা ক্লিয়ার হচ্ছে কিনা বলো? জি আর স্যার। এগুলোর মধ্যে বীজ বা কোষ
একাধিক থাকবে, তারা কি হবে বলো? যৌগিক আদর্শ। যৌগিক। না, শুধু যৌগিক না, যৌগিক আদর্শ। যৌগিক তো অন্য ফলও আছে, আদর্শ নাও তো হতে পারে। যেমন কাঁঠাল, কাঁঠালের মধ্যে দেখো কতগুলো কোষ আছে। তালের মধ্যে 3-4টা আছে। আতার মধ্যে অনেকগুলো আছে। আশা করি ক্লিয়ার, এটা নিয়ে কথা বলবো না, অনেক বুঝাইছি এটা নিয়ে। Okay. আমি যে কথাগুলো বলতেছি যদি তুমি এটা মনে রাখো, কোনোদিন ভুলার সুযোগই নেই। বই দেখলেই তুমি মনে হবে এগুলো আমি পারি। স্যার স্যার নিচেটা লিখতে পারিনি স্যার। নিচেরটা লিখতে পারি নাই। কেন? স্যার সবাই কথা বলে তো এদের এই জন্য কথার স্ক্রিনটা কারণে দেখা স্যার যায় না স্যার। লেখাই যায় না স্যার। বলেছি আতা, কাঁঠাল, তাতে লেখো তাল। যৌগিক আদর্শ, যৌগিক আদর্শ, কারণ এর মধ্যে একাধিক বীজ আছে। বলো, তালের মধ্যে কয়টা আছে? 3টা আছে। আতার মধ্যে অসংখ্য আছে, কাঁঠালের মধ্যে অসংখ্য আছে। কাঁঠালের মধ্যে কোষ কয়টা থাকে বলো, তাড়াতাড়ি বলো। স্যার গোনা যায় না। রাইট, এক কথাই শেষ, তাহলে ওটা যৌগিক। আচ্ছা, একটি আদর্শ ফুল পড়বো এখন। আদর্শ ফুলের কয়টা অংশ থাকবে? 5টি অংশ। 5টি। এটা 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 যারা আমরা ভালোবেসে কাউকে ফুল দিই, তারা আজকে আমার কথাটা মনে রাখবা। কোন ফুল স্যার দিতে হবে? এপিডার্মিস কখন বলবো? আচ্ছা, আমের কাবারটাকে কি বলে? আমের খোসার নাম কি? এপি শব্দের মানে বাইরের। আমের খোসার আর এক নাম এপিডার্মিস। বহিঃত্বক। যেটুকু খাচ্ছি সেটা মেসোডার্ম, আর যেটুকু আমরা বীজটা লাগাচ্ছি সেটা অ্যান্ডোডার্ম। ওকে? জি স্যার, মানে এপিডার্মিস পড়েছিলাম তো ওখানে আপনি শুধু এপিডার্ম লিখেছেন, এর জন্য আর কি জিজ্ঞেস না, করলাম। এপিডার্মিস বলা যাবে না। এপিডার্মিস হলে ত্বক, এপিডার্ম মানে একটি ফলের খোসা। পার্থক্য আছে। এপিডার্মিস বলা যায়, এপিডার্ম বলা যায়, দুইটাই রাইট ওয়ার্ড। কথা কি বোঝাতে পেরেছি? এপিডার্ম, এপিডার্মিস একই বিষয়। যেমন ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্ট, আরো কাহিনী আছে। আমরা জি যখন স্যার। একটা ফুলের যে অংশটা ধরে আমরা কাউকে দিই, সেটাকে আমরা কি প্লিজ বলি? আপনারা একটু কম কথা বলেন, আমরা কিন্তু বোর্ড দেখতে পাচ্ছি না ঠিকভাবে। বোটা বা, শেষের দিকে চলে আসি, 10টা মিনিট কেউ কথা বলো না প্লিজ, 10-15 মিনিট। বোটা বা, প্রীতি বা, বৃন্তি। আবারও বলছি, একটি ফুলের যে অংশটা ধরে আমরা কাউকে রিসিভ করি, যে না তোমার জন্য এই ফুলটা এনেছি, সেটার নাম বোটা, প্রীতি বা বৃন্তি বলা হয়। একটি অংশ পেয়ে গেল। পুরো ফুলটা যেখানে ধরে থাকে, মানে যে অংশের মধ্যে ধরে থাকে, সেটাকে সায়েন্সের ভাষায় আমরা বলি পুষ্পধার, কেউ বলে পুষ্পাক্ষ। ওকে? তাহলে কেউ বলে, আমি আবার বলছি যে ফুলের বোটাটাকে আমরা বলি বৃন্তি বা বৃতি। পুরো ফুলটা বোটার সাথে যে অংশের সাথে লেগে থাকে তার নাম হলো পুষ্পধার, ধরে থাকে, বা পুষ্পাক্ষ বলি। ওকে, ভালো কথা। এখন আমরা ভালো করে তাকাও, এখন আমরা যদি কয়েকটা পাপড়ি আঁকি, একটু দেখাতে সুবিধা হবে। এইগুলোকে আমরা বলি দল বা দলমণ্ডল। পাতার আর এক নাম হলো দল বা দলমণ্ডল বা পাপড়ি। তোমাকে এত কিছু বলতেছি কেন? যাতে একটা শব্দ ভুলে গেলে আরেকটা মনে রাখতে পারো। দল, দলমণ্ডল, পাপড়ি। ঠিক এদের মাঝ বরাবর একটা অংশ সবচেয়ে বেশি উপরের দিকে উদ্গত থাকবে, যেটার নাম হলো স্ত্রী স্তবক বা গর্ভধানী। স্ত্রী স্তবকের আর এক নাম কি বলো ভাই? গর্ভধানী, গর্ভধানী। আর প্রত্যেকটার মধ্যে যে ছোট ছোট করে অনেকগুলো যে পুংকেশর থাকে, এগুলো হলো পুংকেশর। ভালো করে বুঝবা, যেগুলো সংখ্যায় বেশি থাকে সেগুলোকে আমরা বলি পুংকেশর। এর আর একটা নাম আছে পরাগ রেণু। পরাগ রেণু মনে রাখবা। ছেলেদের, আমরা মানুষের ক্ষেত্রে ওই যে শুক্রাণু বলি, এটা তো সেই শুক্রাণু ধরে নিতে পারে। আর ডিম্বাণু, এটা ডিম্বাণু ধরে নিতে পারে। তাহলে দেখো 5টা অংশ পেয়ে গেছি। প্রীতি, পুষ্পধার, স্ত্রী স্তবক, পুংকেশর, আর পাপড়ি বা দলমণ্ডল। 1 মিনিটের মধ্যে শেষ করবা। স্যার পুংকেশর মানে কি পরাগ রেণু?
পুংকেশরের আর এক নাম পরাগরেণু। ওকে স্যার। ওকে, আচ্ছা, আমরা যেটা পড়লাম সেটা কি পড়লাম ভালো করে শুনবা। এটা আমরা আদর্শ ফুল পড়লাম, কিন্তু পরীক্ষা দিন আদর্শ ফুল না এসে যদি আসে উভলিঙ্গী ফুল, তাহলে একই কথা বোঝাবে। যদি বলে সমাঙ্গ ফুল, তাহলে একই কথা বোঝাবে। যদি বলে আহ উভলিঙ্গী, আদর্শ ফুল, সমাঙ্গ ফুল, তারপরে কি বলা যেতে পারে, বহু প্রতিসম ফুল, তারপরে বলা যেতে পারে সম্পূর্ণ ফুল, ঠিক আছে। এরকম একই জিনিসের কতগুলো নাম থাকে তোমরা থেকে জানতে, যেমন আরো বলা যেতে পারে হাইপোগাইনাস ফুল। এগুলো যে একই নাম তোমরা থেকে জানতে, তাহলে তোমাদের পড়াটা খুব সহজ হয়ে যেত। উদাহরণ করে লিখে রাখো, ধুতরা, জবা, সরিষা, একটু লিখে দাও। এই জায়গা কিন্তু কোন নামে আসলে, ভিন্ন নামে আসলে যেন তুমি ভুলে না যাও, এই জন্য বলে রাখলাম, ঠিক আছে। স্যার এই নামগুলো আদর্শ ফুল না বলে মানে অন্য নাম বলে দিলে এগুলা হবে, তাই তো? এগুলো এক জিনিস ভিন্ন ভিন্ন নামে ভিন্ন বইয়ে আছে, যা তুমি একা কালেক্ট করতে কষ্ট হবে। Clear? দুধরা জব আর সরিষা এগুলো কি স্যার? হাই হাই রে, এগুলো আদর্শ ফুল, এগুলো উভলিঙ্গী ফুল, এগুলো সমাঙ্গ ফুল, এগুলো বহুপ্রতিসম ফুল, এগুলো সম্পূর্ণ ফুল, এগুলো হাইপোগাইনাস ফুল। স্যার 9-10 এর ক্লাস করতে আসছি মেবি। আমার কথা কি তুমি আমার এই দেখো, তোমরা যদি আপনি বেসিক বই পড়তে, শোনো, আচ্ছা শোনো, বেসিক বই পড়লে কি এতগুলো পাইতে? সত্যি করে বল, একটা বা দুইটা পাইতে। না স্যার। আমি বিভিন্ন বইগুলোতে কালেক্ট করছি যে জিনিসগুলো এক, তাহলে একবারেই তোমার হয়ে যাবে। আমার কথা ক্লিয়ার হয়ে, এই যে কোনো প্রশ্ন করলে এই তিনটের উত্তর হবে। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, লাস্টেরটা ক্লিয়ার স্যার স্যার। হাইপোগাইনাস। হাইপোগাইনাস, হাইপোগাইনাস। এখন শোন, একটা খালি অতিরিক্ত পড়তে হবে, এক প্রতিসম কারা, লিখে রাখো সবাই। আমরা কিন্তু এতক্ষণ বহু প্রতিসম বলেছি, এক প্রতিসম বা অসমাঙ্গ। আমি কিন্তু একটু আগে সমাঙ্গ বলছিলাম, এইটা একটু জেনে রাখবো। এই দুটো কথা, এক প্রতিসম বা অসমাঙ্গ কোন, একটু লিখে নাও। অপরাজিতা, লিখেছো? অপরাজিতা ফুলের একটা নাম হলো এক প্রতিসম, আর একটা ফুলের আর একটা নাম হলো অসমাঙ্গ, তারপরে হলো মটর, এরপরে হলো শিম। এই তিনটা নাম এর সাথে পড়ে যাও। ক্লিয়ার? ক্লিয়ার কিনা আমাকে একটু রেসপন্স করো। জি জি স্যার। স্যার, ক্লিয়ার স্যার। এখন হলো পরাগায়ন। পরাগায়ন, খুব মনোযোগ দিও কথাটা। পরাগায়ন কি? পরাগায়ন মানে হলো, আমরা আবারও বলি, আমরা মানুষের ক্ষেত্রে বলি যে বা শুক্রাণু আর ডিম্বাণুর মিলন বলি না, যে শুক্রাণু আর ডিম্বাণু মিলে গেলে একটা সন্তান হয়। ঠিক তেমনি পরাগায়ন উদ্ভিদের ক্ষেত্রে হবে। ভালো করে শোনো তাহলে, ওই যে আহ পুংকেশর, পুংকেশর দ্যাটস মিন পরাগরেণু, আর গর্ভধানী যেটা মায়ের, এই দুধের যে মিলন প্রক্রিয়া, মিলন প্রক্রিয়ার নাম হলো পরাগায়ন। আচ্ছা, পরাগায়ন দুই প্রকার, একটা হচ্ছে স্বপরাগায়ন, আর একটা হলো পর পরাগায়ন। স্বপরাগায়ন মানে একই গাছে হইতে হবে, মানে একই গাছের একটা ফুলের পুংকেশর আর এর মধ্যে হলো একই গাছে। যেমন আমাদের মধ্যেও কিন্তু বিয়ে শাদী একই ফ্যামিলিতে হয়, যে চাচাতো ভাই বোন, মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন, তাহলে বুঝতে হবে এটা স্বপরাগায়ন। আর যদি ভিন্ন পরিবারে হয়, ভিন্ন গাছে হয়, তাহলে পর পরাগায়ন।
বিষয়টা ক্লিয়ার কিনা? আমাদের মধ্যেও কিন্তু এরকম হয়। ভালো করে বোঝো, শুক্রাণু আর ডিম্বাণুর মিলনকে আমরা বলি প্রজনন, ওরা বলে পরাগায়ন। প্রজনন, পরাগায়ন একই ফ্যামিলির মধ্যে হয় কিনা বলো? চাচাতো ভাই বোন, মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন, তাহলে মনে রাখবা হলো স্বপরাগায়ন। আর যদি ভিন্ন পরিবারে হয় তাহলে পরপরাগায়ন। বিষয়টা ক্লিয়ার কিনা আগে বলো। জি স্যার, ক্লিয়ার স্যার। Okay. এখন আমাদের এই পরাগায়নটা ভিন্ন ভিন্ন জায়গা ভিন্ন ভাবে হইতে পারে। যেমন বায়ুর মাধ্যমে পরাগায়ন, বায়ুর মাধ্যমে পরাগায়ন, বায়ুর মাধ্যমে পরাগায়ন কারা করে? দেখো, ধান, গম, ধান, ভুট্টা, গম, সূর্য। ধান, গম, ভুট্টা, বাঁশ, আখ, তাল, লিখে দাও। পতঙ্গের মাধ্যমে পরাগায়ন হবে যে ফুলগুলো বেশি কি হয়, বেশি গন্ধযুক্ত, গন্ধ ও পর্ণযুক্ত ফুলে। যদি বলো স্যার কিভাবে? যেমন গোলাপ, অর্কিড, হ্যাঁ, গন্ধরাজ, এগুলো। তারপরে তোমার পানির মাধ্যমে হতে পারে, বিভিন্ন জলজ যে উদ্ভিদগুলো আছে, পানা জাতীয়, পানা জাতীয়, শেওলা জাতীয়, অর্থাৎ জলজ উদ্ভিদ যেগুলো, সোজা কথা লিখে দিলাম জলজ উদ্ভিদ। জলজ উদ্ভিদ একবারে পড়াই দিই, এগুলোকে জলজ উদ্ভিদ বলা হয়। পানা, যেমন কচুরি পানা, অমক পানা, সে পানা, শেওলা। পদ্ম জাতীয়, পদ্ম জাতীয়, তাহলে পানা জাতীয়, শেওলা জাতীয়, পদ্ম জাতীয়, ঝাউ জাতীয়, ঝাঁঝি জাতীয়। এই এই কথা মনে রাখলে একটা প্রশ্ন আমরা পেরে যাবো। বললাম পানা, শেওলা, পদ্ম, ঝাউ, ঝাঁঝি, এগুলো সব জলজ উদ্ভিদ। আর জলজ উদ্ভিদ জলবিদ্যুতের মতো কি? শাপলা গাছ। শাপলা পদ্ম না? জি স্যার, এটা জলজ উদ্ভিদ। শাপলা পদ্ম কি জলজ উদ্ভিদ না রে ভাই? সত্যি করে বল। ও কলমি জাতীয়, এই কটা লিখে রাখ। পাখি, পাখির দ্বারা কি কি হবে? পাখির মাধ্যমে আহ বট, মান্দার, কদম, এই টাইপের গুলো। কৃত্রিম বা মানুষ, কৃত্রিম বা মানুষের মাধ্যমে কোনটা হয়? কৃত্রিম ভাবে বা মানুষ কিছু করে থাকে, জানো কিনা? লাউ, কুমড়া, পটল, কাঁকরোল, এগুলো। ঠিক আছে, তোমাদের কারো কাছে সিলেবাস থাকলে সিলেবাসটা একটু খোলো। কোনো টপিক বাকি থাকলে আমাকে একটু মনে করায় দাও, আমি সেটা একটু পড়াই। আমার কাছে কোনো সিলেবাস নাই। সম্ভবত উদ্ভিদ পুষ্টি আছে, উদ্ভিদ পুষ্টি। আমার ক্লাসের আমার ক্লাসের সময় ই নিয়ে বসে, উদ্ভিদ পুষ্টি হচ্ছে দুই প্রকার, মুখ্য আর গৌণ। ঠিক আছে, তোমরা জানো মুখ্যর উপাদান কয়টি আর গৌণর উপাদান কয়টি? মুখ্য হচ্ছে 10টি, গৌণ হচ্ছে 6টি, তাহলে মোট হচ্ছে 16টি উপাদান। এই 10টি কি কি? এম, জে, কে, এটা একটা সূত্র, এম জে কে ক্যাফি ফর নাইস সফট। এই সূত্র দিয়ে তুমি 10টা পেয়ে যাবে, একটু লিখে নাও। এম জে কে ক্যাফি ফর নাইস সফট। দেখো, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। আর গৌণ 6টা মনে রাখার টেকনিক হচ্ছে, ভালো করে বোঝো, গৌণ হচ্ছে এরকম মনে রাখো: বোন, মলি,
ম্যাঙ্গো জিতে সিসি করলো, মানে একজন লটারি করে বোন, আমার একটা ছোট বোন ম্যাঙ্গো জিতে সিসি করলো। বোন মানে বোরন, মলিবনে মলিবডেনাম, ম্যাঙ্গো মানে ম্যাঙ্গানিজ, জিতে মানে জিঙ্ক, সিতে কপার, সিতে ক্লোরিন। এই হলো 16টার নাম লিখে দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার না? ইয়েস। এগুলো তোমার আলোচনা আগে আছে, জাস্ট আমি টেকনিকটা বলে দিলাম যাতে ভুলে না যাও। এখন শুধু আমরা একটা কথা লিখবো, সেটা হলো প্রচ্ছেদন। খুব সহজে একটা দেখাই, কচি পাতা, খুব সহজ কথা লিখতেছি, কচি কাণ্ড, কচি ডগা, এই তিনটে জিনিস দিয়ে পানি বাষ্পাকারে বের হয়। এই যে আবারও বলছি, প্রচ্ছেদন হলো কচি পাতা, কচি কাণ্ড, কচি ডগা থেকে যে পানি বাষ্পাকারে বের হয়ে চলে যায়, সেটার নাম হলো প্রচ্ছেদন। একদম খুব সহজ একটা মেসেজ দিই তোমাদের, যে কোনো প্রশ্ন আসলে এই সূত্রটা দিয়ে তোমরা পেরে যাবে। দেখবা এই দুইটা সূত্র, সূত্র নাম্বার 1, ভালো করে শুনবা কিন্তু, প্রচ্ছেদন আর্দ্রতার ব্যস্তানুপাত। খুব মনোযোগ দিও কিন্তু, আর্দ্রতা যে কথা, জলীয় বাষ্প সে কথা। আবারও বললাম, আর্দ্রতা যে কথা, জলীয় বাষ্প সে কথা। তাহলে কি বললাম, আর্দ্রতা বা জলীয় বাষ্প কম থাকলে প্রচ্ছেদন বেশি হবে। তাহলে আমরা কি জানি, শীতকালে, বলো ভাই, শীতকালে আর্দ্রতা বেশি থাকে না কম থাকে? কম থাকে। আর্দ্রতা কম থাকে। এখন বলো, এই মেসেজটা দিয়ে সব উত্তর পারা যায়। বলবে শীতকালে প্রচ্ছেদন বেশি না কম হয়, তাহলে তুমি বলো শীতকালে আর্দ্রতা কম, তাহলে প্রচ্ছেদন বেশি। প্রচ্ছেদন। সিম্পল কথা। এখন যদি পরীক্ষাতে একবার আসলো, আর্দ্রতা জলীয় বাষ্পের সাথে কিরকম সম্পর্ক যুক্ত, তুমি বলবা সমানুপাতিক, এটা বাড়লে এটা বাড়ে, এটা কমলে এটা কমে, কারণ এক জিনিস। আরেকটা সূত্র আছে, সূত্র নম্বর 2, এটা কারো বলবা না কিন্তু কোনোদিন কাউকে না। এই দুটি সূত্র আমার অনেক দিনের সাধনার ফল, মনোযোগ দিয়ে খালি শুনে নাও, এটা কত কাজে লাগবে আমি তোমাকে পরে দেখাচ্ছি। প্রচ্ছেদন হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। এই যে আবারও বলি, ধরো এটা কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য, লিখে রাখো, একই দিনের ভিন্ন সময়কে বুঝিয়েছে। একই দিনের ভিন্ন সময় মানে বুঝে না, ধরো আজকে কি বার, আজকে সোমবার, তাহলে সোমবারে প্রচ্ছেদন কোন সময় বেশি হবে, সকালে হবে, দুপুরে হবে, সন্ধ্যায় হবে না রাত্রে হবে? তাকে হচ্ছে একই দিনের ভিন্ন সময়, তাহলে দুপুরে বেশি হবে। কারণটা কি? কারণ এই জায়গাটা যখন, যত টেম্পারেচার বাড়বে, যখন আর্দ্রতা তুলনামূলক কম কিন্তু টেম্পারেচার বেশি, তখন বেশি হবে। আমরা মনে করি যে স্যার আপনি তো বললেন যে শীতকালে প্রচ্ছেদন বেশি, আবার এখানে বললেন তাপমাত্রার কারণে প্রচ্ছেদন বেশি, তাহলে তো তাপমাত্রা তো গ্রীষ্মকালে বেশি। এই জায়গাটায় ভুলটা করবা। আমি তো বলিনি গ্রীষ্মকাল আর শীতকাল, আমি বলছি একটা দিনের মধ্যে ভিন্ন সময় বুঝাইছি। একজন সাউন্ড দাও, ক্লিয়ার। স্যার আরেকটু ক্লিয়ার একটু, স্যার। স্যার প্রচ্ছেদনটা বুঝি নাই কেন? আরে ভাই, আমরা সহজ করে বলি, আমরা যে নিজেদের থেকে পানি ত্যাগ করে দিই, আমরা পানি ত্যাগ করি না, আমরা পানি খাই বা পানি ত্যাগ করে দিই, সেটাকে আমরা বলি প্রস্রাব বলি। এই আমরা মজার দিন, আমি কিন্তু যেগুলো বলতেছি হয়তো হাঁটি পাইতে পারে, কিন্তু কথাগুলো সত্য। মানুষ প্রস্রাব করে আর উদ্ভিদ প্রচ্ছেদন করে। এখন বিষয়টা হচ্ছে ভালো করে বুঝে না, এখন কোন সময় সে কম করে আর কোন সময় বেশি। তা বলতেছে যে শীতকালে আর্দ্রতা কম, এই জন্যই বেশি করে। এখন শীতকালের মধ্যে কোন সময়টা বেশি করবে, যখন তাপমাত্রা বেশি তখন করবে। বিষয়টা ক্লিয়ার? এখন তুমি বলে গ্রীষ্মকালে কম করে, এখন তুমি বলে গ্রীষ্মকালে কম করে, ঠিক আছে, কিন্তু ওই গ্রীষ্মকালের মধ্যে কোন সময় বেশি করবে? যে সময় তাপমাত্রা বেশি, ওই সময় বেশি করবে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার।
এস এ সহজ করে আর বলতে পারি না। তাহলে একটা দিনের যে সময় টেম্পারেচার বেশি তুলনামূলক সেই দিনের মধ্যে কম্পেয়ার করলে যখন তাপমাত্রা বেশি তখনও, আর যখন কাল হিসাব করবো শীতকাল গ্রীষ্মকাল তখন শীতকালে বেশি গ্রীষ্মকালে কম। আচ্ছা, আর একটা ছোট্ট জিনিস দেখাবো, খুব জরুরি, সেটা হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ। কারণ এটা তুমি যেভাবে পড়বা আমার পড়ানোটার মধ্যে একটু পার্থক্য আছে, সেই জন্য আমি বলতেছি, নাহলে বলতাম। সালোক সংশ্লেষণ কিভাবে গঠিত হয় একটু খেয়াল করে দেখো। কখনোই কিভাবে, মূল কথা হচ্ছে গাছের প্রথমে একটা উদ্ভিদের সূর্যের আলো যদি থাকে মানে দিনের বেলা, আর পাতায় যদি ক্লোরোফিল থাকে, পাতার ক্লোরোফিল, তাহলে সেই উদ্ভিদটা কি কি নেবে? প্রথমে বায়ু থেকে নেবে কার্বন ডাই অক্সাইড, আর মাটি থেকে নেবে পানি। এবং এই পানিটা কোন পানি নেবে? তার নাম হলো কৈশিক পানি। ভালো করে বুঝো কিন্তু, নাহলে ভুলটা কোথায় করে। যদি বলে উদ্ভিদ কোন পানি গ্রহণ করে, তাহলে বলবা কৈশিক পানি। এটা কত পার্সেন্ট আছে মাটিতে? 25%। এই পানি গ্রহণের প্রক্রিয়াটার নাম কি? তাহলে ইমবাইবিশন। ইমবাইবিশন একটার সাথে অনেকগুলো জড়িত থাকে, বুঝতে হবে। তাহলে দেখো, একটি উদ্ভিদ মাটি থেকে পানি নিল, কোন পানি? কৈশিক পানি। এটা মাটিতে কত পার্সেন্ট? 25%। মাটি থেকে পানি নেওয়ার প্রক্রিয়াটার নাম হলো ইমবাইবিশন। আর বায়ু থেকে নিল সে কার্বন ডাই অক্সাইড। সূর্যের আলো আর পাতার ক্লোরোফিলে সে বিক্রিয়া করে বানালো গ্লুকোজ আর অক্সিজেন। এটাকে আমরা বলি খাদ্য। এই যে তৈরি করা, এদের নাম হলো সালোক সংশ্লেষণ। এখন দেখো, সব প্রশ্ন উত্তর দেওয়া আছে। তাহলে পরীক্ষাতে চাইতে পারে খাদ্য তৈরি বিক্রিয়ার নাম কি? সালোক সংশ্লেষণ। প্রধান উপাদান কয়টি? 4টি। 1 2 3 4। কোন ধরনের পানি গ্রহণ করে? এটা। কোন প্রক্রিয়ায় গ্রহণ করে? এটা। কৈশিক পানি কত পার্সেন্ট? এটা। খাদ্য বলতে কি বোঝায়? গ্লুকোজ বোঝায়। এই যে সমীকরণ দিচ্ছে। আমরা গাছকে পরমবন্দি বলি কেন? কারণ আমাদেরকে অক্সিজেন দেয়। বলো, কে বোঝো না? একজন বলো। আর এই ঘটনাটা দিনের বেলায় হয় বলে এটার নাম হলো আলোক পর্যায়। আর যদি এই কাজটা অন্ধকারে করে, তাহলে অন্ধকার পর্যায়। যদি কারেন্টের আলোয় বা লাইটের আলোয় করে। বলো, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আর কোনো প্রশ্ন? এখন তোমাদের 5 মিনিট প্রশ্ন উত্তর পর্ব। মূল আলোচনা শেষ। আমাদের ক্লাসের মূল আলোচ্য বিষয় যতটুকু ছিল চেষ্টা করেছি আলোচনা করার জন্য। তোমাদের কোনো টপিকস কারো কোনো জানা থাকলে, মানে সিলেবাসে আছে বা তোমাদের জানার আছে, উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কিত যে কোনো প্রশ্ন উন্মুক্ত করে দিলাম। বলো, 2 মিনিট। সিলেবাসে প্লান্ট নিউট্রিশনের অবচরিত লক্ষণ। আচ্ছা, ঠিক আছে। দেখো, একটু দেখো, পাতা, একটু দেখো, পাতা হলুদ হয়, পাতা হলুদ বা বর্ণ নাই। কত সহজ বুদ্ধি। দেখো, পাতা হলুদ হয়েছে কিসের অভাবে? তাহলে বলবা বর্ণ নাই, তাহলে নাইট্রোজেনের অভাব। কত সহজে বলা যায়, দেখো। আচ্ছা, 2 নম্বর, পাতা, ফুল, ফল পড়ে যায়। দেখো কত সহজ বুদ্ধি, বুদ্ধি শিখাচ্ছি তোমাকে। এই যে পড়ে যায়, পিতে পড়ে যায়, পি মানে ফসফরাস। কি বুঝলে? বুদ্ধি বুঝলে কিনা? আর কোনোদিন ভুলবা না। দেখ, তুমি শুধু মনে রাখবা পড়ে যায়, এই যে পিতে পড়ে যায়। আচ্ছা, 3, পাতা, ফুল, ফল দেরিতে আসে। আচ্ছা, দেরিতে আসে মানে কি? সময় নেয়। দেরিতে আসে মানে কি? সময় নেয়। কারণ সময় নেয় মানে কি? এস এর অভাবে। এস এ মানে সালফার। বুঝতে পারছো কিনা জানি না। এই দেখো, নাই নাইট্রোজেন, পড়ে যায়, পিতে পড়ে যায়, এস এর সময় নেয়। এই যে সময় নেয়। শিকড়, গাছের শিকড় খাটো হয়। খাটো হয় কে তে? খাটো হয়। খাটো কে? এই যে খাটো, কে এইচ এ টি ও, খাটো। এরকম বলি না আমরা অনেক সময়? বলি কিনা বলো? একজন বলো, একজন বলো, ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার, ক্লিয়ার।
দেখো কত মজা, স্যার গাছের পাতা হলুদ হয়েছে মানে অরিজিনাল বর্ণ নাই, এই জন্য নাইট্রোজেন। গাছের পাতা ফুল ফল পড়ে যাচ্ছে, এই দেখো পিতে পড়ে যাচ্ছে, এই যে দেরিতে আসে তার মানে সময় নেছে, এই যে সময় নেছে। গাছের শিকড় খাটো হয়ে গেছে, এই যে কেতে খাটো হয়ে গেছে, এই যে কেতে খাটো হয়ে গেছে। স্যার আর দুইটা টপিক বাকি আছে স্যার, ফটোপিরামিড আর প্লান্ট ডাইভার্সিটি। আচ্ছা কি আছে? আইলা প্লান্ট ডাইভার্সিটি তো পড়ালাম। আচ্ছা স্যার এই যে ফটো পিরিয়ডিজম আমরা যে কোলোরিলা, আমরা যে স্পিরুলিনা, এগুলো কি তোমার সিলেবাসে আছে দেখো তো? উদ্ভিদ জগতই তো প্লান্ট ডাইভার্সিটি পড়ালাম। জি স্যার, তাহলে একবীজপত্রী ফটোপিরামিডটা পড়ালাম, বাকি আছে। দ্বিবীজপত্রী পড়ালাম, অপুষ্পক পড়ালাম, সপুষ্পক পড়ালাম। স্যার এখন আমার একটা প্রশ্ন আছে। একটু পরে বলি ফটো পিরিয়ডিজম কি, একটু পরে। আবার রিটেনের ক্লাসের সময় এগেল। শোনো, ফটো পিরিয়ডিজম মানে হলো এরা 3 ধরনের উদ্ভিদ, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা শিখাই দিই, আমার একটা মজার জিনিস শিখাই দিই, খুশি হবা। ছোট দিনের উদ্ভিদ, এরা হলো ফটো পিরিয়ডিজম। ফটো পিরিয়ডিজম মানে ফটোর সময় ছোট দিনের উদ্ভিদ, সবাই লিখে নাও, বড় দিনের উদ্ভিদ, নিরপেক্ষ দিনের উদ্ভিদ। পরীক্ষাতে সাবে কোনটা ছোট দিনের উদ্ভিদ, কোনটা বড় দিনের উদ্ভিদ, কোনটা নিরপেক্ষ দিনের উদ্ভিদ। একটা ছন্দ শিখাই দিই, তারপরে চলে যাও। তারপরে ওদের 5টা মিনিট পরে শুরু করি। আচ্ছা, এখন ছোট দিনের উদ্ভিদ মনে রাখতে গেলে তুমি অনেক কষ্ট হবে। ছোট দিন মানে কি, দেখুন দিন ছোট রাত বড়, ছোট দিনের উদ্ভিদ। মনে রাখবা শুধু, একটা ছেলে একটা মেয়েকে প্রস্তাব দিচ্ছে, কি প্রস্তাব লেখো, প্রস্তাবটা লিখে রাখো। চন্দ্রের কসম তোমাকে পাইলে, এটা আবার কারে বলতে যাবে না প্লিজ। চন্দ্রের কসম তোমাকে পাইলে আমি আমার হৃদয়ের ডালে বেঁধে রাখিব। লেখা কি শেষ? লেখা জি শেষ স্যার। কিনা বলবো। হ্যাঁ স্যার। এখান থেকে শুধু শুনে নাও, খালি জাস্ট নামগুলো শিখে যাও। কলমটা কইলে কলম দাও। হ্যাঁ, এখন দেখো এখানে লিখে রাখো চন্দ্রমল্লিকা, কতে কসমস, দন্তের সাথে সয়াবিন, তাতে তামাক, তাতে পাট, হাতে আখ, হাতে আমন ধান, ডাল থেকে ডালিয়া, বেদে থেকে বাঁধাকপি। হয়েছে? একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও। স্যার নিয়েছি। এখন তোমাকে আমি একটা টেকনিক ইউজ করতেছি। আমি এখন তোমাকে শুধু নিরপেক্ষ পড়াবো, তার মানে ছোট আর নিরপেক্ষ পড়লে মাঝেটা তুমি এমনিই পারবা। বুদ্ধিটা বুঝছো কিনা? বুদ্ধিটা কি বুঝছো? জি স্যার, 2টা পারলে একটা এমনি পারবো। এখন ওই ছেলেটা যে প্রস্তাব দিল, মেয়েটা রাজি হইল। এখন মজার বিষয় হচ্ছে ছেলেটার একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো, সেই জন্য মেয়েটা তারে বলতিছে, ঘুরতেছে যে মোটু, মোটু আকাশটা, কি বলছে বলো, ছেলেটা মেয়েটারে বলতেছে মোটু আকাশটা সুন্দর। এটা দিয়ে সব হয়ে যাবে। দেখো মোটর, যত প্রকার মোটর দানা মটরশুটি আছে, হাতে আউশ ধান, তাতে কার্পাস তুলা, তালবসাতে শসা, ততে টমেটো, সুতে সূর্যমুখী, ও সন্ধ্যা মালতী। দেখো হয়েছে না? হয়েছে? হ্যাঁ স্যার। স্যার এখন এটা দেখো, হচ্ছে নিরপেক্ষ, এটা হচ্ছে নিরপেক্ষ, আর আগের দুইটা মানে আগেরটা হচ্ছে এই ছোট দেখো দিনের এবং ছোট বড়। শোনো, ছোট পড়াইছি আর নিরপেক্ষ পড়াইছি, তাহলে যেটা পড়াইনি সেটাই তো বড় দিনের উদ্ভিদ। জি স্যার। বুঝলে না রে? এই, যদি কারো কোনো সমস্যা থাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলে স্যার আমার এটা বুঝতে সমস্যা, আমি বলে দিবা না।
এটা জাস্ট লিখে রাখো। স্যার আমি শর্টকাট কিন্তু ঘিউর থেকে ক্লাস করলাম। জি, স্যার আমি কিন্তু ঘিউর থেকে ক্লাস করলাম। আচ্ছা, থ্যাংক ইউ। আমার সারা বাংলাদেশি ভরা স্টুডেন্ট, এমন কোনো উপজেলা নাই যেখানে 10 জন ক্যাডার স্টুডেন্ট নাই, ইনশাআল্লাহ। মুছে দিলাম। স্যার স্যার ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, তারপরে সপুষ্পক, অপুষ্পক, আবৃতবীজ, নগ্নবীজ, এগুলো তো বিস্তর সিলেবাস স্যার। স্যার এগুলো তো ব্যাপক আমার আলোচনা ক্লাসের বাইরে রয়েছে চলবা স্যার। না, আপনি আপাতত ক্লাস পর্যন্ত থাকো। স্যার মানে আপনি এখানে যে শর্ট আকারে বলে দিয়েছেন, শুধু এটুকু পড়লেই হবে? কোথায় শর্ট করে, অনেক বড় করে পড়াইছি। এখানে এক্সাম্পল গুলোই আসল। সব উদাহরণগুলো দিয়ে দিছি, বৈশিষ্ট্য দিছি। উদাহরণ আর বৈশিষ্ট্য ছাড়া তোমার দরকার নেই। আর কোনো প্রশ্ন থাকলে স্যার হোয়াটসঅ্যাপে সেটাই বলছি যে ওকে স্যার। আল্লাহ হাফেজ। স্যার সিলেবাসে বোটানিক্যাল নোমেনক্লেচার ছিল। স্যার লিখতে বললে তো হবে না স্যার? আর নাই।